মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম হবে এই জিনিসটা সবার আগে আমার মাথায় ঢুকাইতে হবে। ঠিক আছে? আমি বলে দেই, আমার টাইম কত? আমি একটু ভালো একটা ফ্রেশ একটা কপি নেই। এই যে দেখেন একটা ভালো একটা ফ্রেশ একটা কপি নিলাম, হ্যাঁ? সো আমাদের প্যাসেজে কত? প্যাসেজে হইতেছে হচ্ছে আমাদের ৩০ মার্ক। আমি বলি আপনাদেরকে এই জিনিসটা আপনারা একটু মেইনটেইন করার চেষ্টা করবেন। যে ১০০, ১০০ ২ টা ভাগে আমরা ভাগ করে নিব। পুরা জিনিসটাকে ১০০, ১০০ ২ টা ভাগে আমরা ভাগ করে নিব। একটা হইতেছে আমাদের পিওর লিখিত যেটাকে আমরা বলি কি? ফ্রি হ্যান্ড। ফ্রি হ্যান্ড রাইটিং হইতেছে আমাদের ফোকাস রাইটিং বাংলা এবং ইংলিশ। ঠিক আছে? 35, 35 আর সাথে একটা কি আছে? আর্গুমেন্ট আছে 30 মার্কস। দ্যাট মিনস এখানে কত? এখানে হচ্ছে 100 মার্কস। এটাকে ধরেন যে হচ্ছে আমরা ধরলাম পার্ট বি। আর আরেকটা হইতেছে কি আমাদের পার্ট এ তে আমরা ধরি যেটাকে আমরা খারাপ ভাষায় বলি ছাক্কা মার্ক। ঠিক আছে? আর ভালো ভাষায় বলি যে এগুলাতে হইতেছে খুব সহজে হচ্ছে আমাদের মার্ক তোলা যায় বা এগুলাতে হচ্ছে ভালো আ ভালো মার্ক তোলা যায়। ঠিক আছে? এটাকে হচ্ছে আপনি বলতে পারেন যে পার্ট এ। ঠিক আছে? আমাদের সময় জিনিসগুলা ইজি ছিল। মানে আমি যেটা করতাম পার্ট এ এবং পার্ট বি আলাদা করে রাখতাম এবং আমার জন্য মার্ক কতটুকু? পার্ট এ তে ১ আওয়ার, পার্ট বি তে ১ আওয়ার। টোটাল ২ ঘন্টার যে হইতেছে হচ্ছে আমাদের ১২০ মিনিটের যে এক্সামটা, সেই এক্সামটাকে হইতেছে আমি পার্সোনালি এই ২ টা ভাগে সুন্দরভাবে ভাগ করে নিতাম। এরপরে এক্সাম দেওয়া শুরু করতাম। এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি ছিল। ঠিক আছে? সো আপনারা চাইলে আমার স্ট্র্যাটেজি ফলো করতে পারেন বা আপনাদের যদি বেটার কোনো স্ট্র্যাটেজি থাকে ওভাবে হচ্ছে দেখতে পারেন। ঠিক আছে? আমার হইতেছে লাস্টের ১ ঘন্টায় হইতেছে আমি মাথা-টাথা খাটাইতে পারবো না। আমার মাথা কোনোভাবেই আমি কাজ করাইতে পারবো না। লাস্টের ১ ঘন্টায় মানে একটা মানুষের তো হইতেছে ব্রেইন খাটানোর লিমিট আছে, রাইট? সো আমি যদি ম্যাথ এবং হইতেছে জিকে এখানে হচ্ছে আমাদের ভালো পরিমাণ হচ্ছে ব্রেইনের যেই সেলগুলো যথেষ্ট পরিমাণে আমি এখানে ইউজ করতেছি, হ্যাঁ? এবং এইটা হচ্ছে চিন্তা ভাবনা করে উত্তর দেওয়ার বিষয় আছে। আর এগুলো হচ্ছে আমার মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার থাকলে ওই যে আমরা বলি না একটা হচ্ছে কি সাবকন্সিয়াস মেমোরি, হ্যাঁ? আরেকটা হচ্ছে কনশাস মেমোরি। সো আমাদের এগুলো আনসার করতে হয় কনশাস মেমোরি দিয়ে। আর ফোকাস রাইটিং, আর্গুমেন্ট, হ্যাঁ? এগুলা জিনিসগুলো হইতেছে আমাদের মাথা অতটা ইভেন হচ্ছে প্যাসেজও আমি বলব যে কনশাস যে মেমোরি সেটা দিয়ে হচ্ছে আপনার লিখতে হবে। অর্থাৎ সামনে আপনাকে টেক্সট দেওয়া আছে সেই টেক্সট দেখে আপনি উত্তরগুলো করতেছেন। তো সেইটা কিন্তু হচ্ছে আপনাদের ভালো পরিমাণে একটা ফ্রেশ মাথার প্রয়োজন হয়। ট্রান্সলেশন আমি বলব যে আমি উত্তরগুলো দেখতেছি। আমি একটা টেক্সট দেখতেছি সেই টেক্সটটাকে হচ্ছে ট্রান্সলেট করতেছি ইংলিশ টু বাংলা। রাইট? সো ইংলিশটা দেখে আমি বাংলাতে ট্রান্সলেট করছি। এখানেও কিন্তু আমার ব্রেইন খাটানোর বিষয় আছে। আর ফোকাস রাইটিং, আর্গুমেন্ট আমি অনেক ক্ষেত্রে মনে করব এটা ঐরকম ব্রেইন না খাটিয়ে এটা সাবকন্সিয়াস টা হইতেছে আপনাদের অনেক বেশি কাজে লাগবে। অর্থাৎ এতদিন ধরে যা পড়াশোনা করে আসছেন, আপনার এতদিনের অভিজ্ঞতা, এতদিনের পড়াশোনা, এতদিনের যত বই খাতা আওলাইছেন, এতদিনে মাহিন ভাইয়ের যত বকবকানি শুনছেন। এই জিনিসগুলো আস্তে ভিতরে স্টোর হইছে। রাইট? তো সেইটা থেকে হচ্ছে দেখবেন যে লাস্ট ১ ঘন্টায় আপনি যদি এইগুলা জিনিসগুলা লেখেন দেখবেন যে হচ্ছে মাথা ঐরকম খাটানো লাগে না। আপনার কলম দিয়ে লেখা বের হইতেছে। আপনার মাথা থেকে মানে মাথা কলমে দেখবেন যে অটোমেটিক হচ্ছে একটা রিলেশন হয়ে গেছে। আপনার ঐরকম করে চিন্তা ভাবনা করে বের করতে হইতেছে না যে এইটা কি, ওইটা কি, এমন কি, তেমন কি। একটু তুলনামূলক হইতেছে ব্রেইন খাটানোর বিষয়টা কম। ঠিক আছে? জাস্ট মোটামুটি একটা হইতেছে আ মানে তাইলে ফোকাস আমাদের কি ফোকাস কমন পড়ছে। এই, এই জিনিসগুলো হচ্ছে আমি কভার করব। এই টপিক গুলো কভার করব। এক সাইডে ছোট করে লিখে নিলে ব্যাস ওগুলো দেখে ধুমাধুম মনে করেন যে আমি লিখব। ওখানে আমাদের ব্রেইন ওরকম খাটানোর আসলে আমি মনে করি না আহামরি কোনো ব্রেইন খাটানোর প্রয়োজন আছে। এটা হইতেছে আপনাদের স্কিলের উপর অনেকটা। ব্রেইন রাইটিংটা অনেকটা স্কিলের উপর, অনেকটা হচ্ছে আপনাদের নলেজের উপর। ঠিক আছে? এইটাতে হচ্ছে আপনাদের খুব বেশি হচ্ছে আপনার ঝামেলা করতে পারবে না। সো এইজন্য হচ্ছে ব্রেইন খাটানোর জিনিসগুলো এক সাইডে আর ব্রেইন একটু আমার তুলনামূলক ফাংশন একটু কম করবে। আমার হাত ফাংশন বেশি করবে অথবা সাবকন্সিয়াস বেশি ফাংশন করবে। এটা হচ্ছে আমি সেকেন্ড হাফ এ এভাবে করে আমি ১ ঘন্টা, ১ ঘন্টা ২ ভাবে হচ্ছে পুরা জিনিসটাকে হচ্ছে ভাগ করে নিই। ঠিক আছে? আচ্ছা। এরপরে আসেন আমাদের হইতেছে প্যাসেজের মানে প্যাসেজ কিভাবে লিখে, ম্যাথমেটিক্স কিভাবে লিখে, জিকে-টিকে এগুলা কিন্তু হচ্ছে লেখার কিছু নিয়ম আছে। ফোকাস লেখার কিছু নিয়ম আছে। আচ্ছা, আমাদের যে পরীক্ষাটা মানে আমাদের পরীক্ষাটা কি? পরীক্ষাটা হইতেছে এসও ২৩ ঠিক আছে? এবং এখানে আমাদের পোস্ট কতটা? ১৫৫৪ টা পোস্ট। যেটা সিনিয়র অফিসারের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে খুব সম্ভবত ১০৪৭ টা না কতটা হচ্ছে সর্বোচ্চ ছিল। সো সেই জায়গায় ১৫৫৪ মানে এবার ওজি এবং ওসিতে এর থেকে বেশি আপনার হচ্ছে মারামারি হবে। এসওতে যে পরিমাণ মারামারি হবে তার থেকে দেখবেন যে ক্যাশ অফিসার অথবা ওজিতে কাটমার্ক বেশি আসতেছে। ওজিতে হইতেছে হচ্ছে আপনাদের রিটেনে কাটমার্ক বেশি আসতেছে, ভাইভাতে হচ্ছে মার্ক বেশি লাগতেছে। ওই তুলনায় কিন্তু সিনিয়র অফিসার আমি মনে করি যে ইজি। কিন্তু সিনিয়র অফিসার কিন্তু আবার এখানে পরীক্ষা দেয় কারা? আপনার এই জিনিসগুলো বুঝতে হবে। সিনিয়র অফিসার কিন্তু অনেকে পরীক্ষা দেয়। ইভেন বর্তমানে যারা ওজি ২২ এ টিকছে, ওজি ২১ এ টিকছে, ওজি ২০ এ টিকছে ইভেন হইতেছে ওজি ১৯ এ টিকছে এরকম অনেকে দেখবেন যে তারা এসে সিনিয়র অফিসার তে এসে পরীক্ষা দিবে। ঠিক আছে? এরপর হচ্ছে বাংলাদেশে যত টাইপের 10th অথবা এর বিলো গ্রেডে যারা জব করে যেমন মনে করেন যে বিমান বাংলাদেশ ভালো জব। বিমান বাংলাদেশে জব করে। অনেকে আছে যে ফিল্ড অফিসারে জব করে। হ্যাঁ? অনেকে আছে ধরেন যে হইতেছে প্রাইমারিতে জব করে। তারা তো মনে করেন যে টেস্টেড। তারা তো অলরেডি চাকরি ক্র্যাক করা মানুষজন।
তাই না? তাদের কি লাগবে? একটা ফার্স্ট ক্লাস অফিসার হিসেবে তাদের নিজেদেরকে পরিচয় দেওয়া লাগবে। সেই কারণে তারাও কিন্তু হচ্ছে এসও দিচ্ছে। রাইট? তো এসওটা ১৫৫৪ পোস্ট দেখে আনন্দিত হওয়ারই কথা। কিন্তু আনন্দের পাশাপাশি এটাও মাথায় রাখা লাগবে যে এসওতে এমন ছেলেপেলে পরীক্ষা দেয় যারা এই ওজি, ওসি দেয় না। ঠিক আছে? ওজি, ওসি বা 10 গ্রেডের পরীক্ষা অন্য কিছু দেয় না। এরকম অনেক মানুষ হচ্ছে এসও দেয়। ঠিক আছে? এবং এমন মানুষ এসও দিবে যারা অলরেডি মনে করেন যে পরীক্ষিত এবং অলরেডি হচ্ছে তারা একটা ভালো পজিশনে আছে। তারাও বেটার পজিশনে যাওয়ার জন্য দিচ্ছে। ঠিক আছে? তাইলে এই জায়গাতে কিন্তু আমাদের এসও পরীক্ষাটা কিন্তু বেশ টাফ হবে বা আপনার এখানে স্ট্র্যাটেজিক্যালি ৮-১০ জনকে আপনার পিছনে ফেলে এখানে আসতে হবে। এখানে আসলে ওই গা ছাড়া একটা প্রিপারেশন নিয়ে অনেক ক্ষেত্রে ওজি চলে আসে। হ্যাঁ? মোটামুটি আমার আইডিয়া আছে পরীক্ষায় কি আসবে না আসে। টুকটাক ২-৩ দিন পরে ওজি হইছে, ওসি হইছে এরকম ভুরি পাবেন। কিন্তু এসও এরকম হওয়াটা আমি মনে করি যে অনেকটাই টাফ। ঠিক আছে? এসওতে অ্যাকচুয়ালি না খাটলে এসওর মতো জব পাওয়া এবং হবে না কেন? আপনার ওজিতে বেসিক কত? ওজিতে বেসিক হইতেছে হচ্ছে হলো ১৬,০০০ আর এসওতে বেসিক কত? এসওতে বেসিক হচ্ছে ২২,০০০ তার সাথে একটা এক্সট্রা ইনক্রিমেন্ট মিলায় ২৩,১০০ সো পার্থক্যটা দেখেন ৭,০০০ অর্থাৎ আপনি হিসাব করে দেখবেন যে আপনার প্রায় ধরেন যে হচ্ছে 40-45% বেশি সেলারি নিয়ে একজন এসওতে জয়েন করে। মানে বেসিকের কথা বলতেছি আমি। এবং বেসিকের সাথে হচ্ছে বাড়ি ভাড়া ইনক্লুডেড। বাট বাড়ি ভাড়া হয়তো হচ্ছে আপনার ১৬,০০০ যত টাকা বাড়ি ভাড়া হয় আপনার সাথে ওই পার্সেন্টেজ হয় না। হোয়াটএভার আমি একটা আইডিয়া দিলাম আরকি। সো এত হিউজ পরিমাণ মানে একটা মাত্র গ্রেডের পার্থক্যে আপনার দেখেন হিউজ পরিমাণ একটা সেলারির আ ডিফারেন্স হয়ে যাচ্ছে। তাই না? তাইলে এই সবকিছু বিবেচনা করে আপনার এসও ২৩ ১৫৫৪ পোস্ট হইলেও আমি মনে করি যে এটা মোটামুটি ভালোই হচ্ছে আপনাদেরকে পড়াশোনা করে এখানে আসতে হবে। ঠিক আছে? মানে এত গা ছাড়া দিয়ে আসলে লাভ নেই। বাট অন্যান্য যেই এসও পরীক্ষা তার থেকে এখানে ধরেন যে মানুষ যেহেতু বেশি নিচ্ছে, আপনার প্রতিযোগিতা তুলনামূলক একটু কমই হবে অন্যান্য এসও পরীক্ষার থেকে। ঠিক আছে? আচ্ছা তাহলে মোটামুটি আমরা এখান থেকে কি একটা আইডিয়া পেলাম যে আমাদের মানবন্টনটা কিরকম হবে? আমাদের বলেই দিছে জিকে এবং ম্যাথ হইতেছে কিসে হবে? জিকে এবং ম্যাথ হইতেছে হচ্ছে বাংলায় হবে। ঠিক আছে? এবং হচ্ছে ট্রান্সলেশন আমাকে বলেই দিছে এটা কি ইংলিশ টু বাংলা হবে। এখানে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন আমার করার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ আমাদের কি করা লাগবে? আমাদের ইংরেজি বিভিন্ন যে টার্মিনোলজি আমার সাবজেক্ট ধরে সায়েন্স টাইপের হচ্ছে আসলে এরকম, আইসিটি টাইপের যদি কোয়েশ্চেন আসে তো সেই ক্ষেত্রে হইতেছে যে মানে মনে করেন যে আসলো ইন্টেলিজেন্স এর এক্সাক্ট বাংলা ইস বুদ্ধিমত্তা, রাইট? ঠিক আছে? আপনার হইতেছে আর্টিফিশিয়াল এর এক্সাক্ট বাংলা হচ্ছে কৃত্রিম। ঠিক আছে? তো এই যে এক্সাক্ট বাংলাগুলো মানে বা টেকনিক্যাল যে বাংলাগুলো, হ্যাঁ? ফাইনান্স মানে হইতেছে কি অর্থায়ন। এই টাইপের যে ওয়ার্ড গুলো এগুলা দিয়ে কিন্তু আমাকে টেস্ট করার চেষ্টা করে। এরকম টেকনিক্যাল ওয়ার্ড আমি পারি কিনা এটাই কিন্তু আসলে এই ১০ মার্কের মেইন উদ্দেশ্য। ঠিক আছে? সো এই জিনিসগুলো হইতেছে আমি পারি কিনা। প্যাসেজের ক্ষেত্রে আমি কতটুকু প্যাসেজ লিখি, হ্যাঁ? প্যাসেজের ক্ষেত্রে কি আমি কোনমতে দায়সারাভাবে হচ্ছে উত্তর দিয়ে গেলাম, হ্যাঁ? এক লাইনে উত্তর দিয়ে গেলাম নাকি আমি প্যাসেজটা আছে নিজের ভাষায় গুছিয়ে আনতে পারি। প্যাসেজের মূল উদ্দেশ্য কি? প্যাসেজের মূল উদ্দেশ্য হচ্ছে হলো গিয়ে রিড বিটুইন দ্য লাইনস করা। রিড বিটুইন দ্য লাইনস মানে হচ্ছে আমি বুঝতে পারি কিনা। মানে আমার ওই ক্যাপাবিলিটি আছে কিনা যে একটা ইংলিশ টেক্সট পড়ে আমাকে একটা কথা জিজ্ঞেস করলে এই ইংলিশ টেক্সটটা পড়ে আমি যতটুকু বুঝছি এটা থেকে আমি ডেলিভার করতে পারবো। অর্থাৎ একটা জায়গা থেকে আমি এক্সট্রাক্ট করে আরেকটা জায়গায় আমি আউটপুট দিতে পারবো। ঠিক আছে? মানে এই জিনিসটা আপনাদের ভেতরে আছে কিনা? মানে এই জিনিসটা প্রচুর লাগবে। আপনি ব্যাংকিং বলেন বা যেকোনো গভর্নমেন্ট জবে বলেন, আপনাদের প্রচুর পরিমাণে হইতেছে বিভিন্ন জায়গা বা বিভিন্ন রিসোর্স থেকে আপনাদের হচ্ছে পড়াশোনা স্টাডি করে একটা জিনিস হচ্ছে আপনার মাথার ভেতর নিতে হবে এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেই জিনিসটা উপস্থাপন করতে হবে। সো আপনি রিড বিটুইন দ্য লাইনস পড়তে পারতেছেন কিনা? সেটা আসলে প্যাসেজের মূল উদ্দেশ্য। সো আপনি ওই যে দায় সারা এক লাইন লেখেন, নাকি হইতেছে আপনি প্রপারলি প্যাসেজের মানে একদম টু দ্যা পয়েন্ট আনসার করতে পারেন এবং হচ্ছে বেশ মানে একটা স্বাস্থ্যবান উত্তর করতে পারেন। এখানে কিন্তু স্বাস্থ্যও ম্যাটার করে। এক লাইনের উত্তর হবে না। আপনার প্যাসেজে কত? আপনার ধরেন যে ৬ টা যদি কোয়েশ্চেন আসে, প্রত্যেকটা যদি ৫ মার্ক করে থাকে, সো ৫ মার্কের জন্য ১ লাইনের জন্য কি ঢাকা পড়ছে টিচাররা আপনার কাছে ৫ এ ৫ দিবে? দিবে না তো। সো আপনার এখানে ৫ লাইনের জন্য অন্তত হইতেছে ৩ থেকে ৫ টা সেন্টেন্স তো আপনার লেখা উচিত। বেসিক কার্টেসি। তাই না? নাইলে হচ্ছে কি ঠেকা লাগছে টিচার হচ্ছে আপনার মার্ক দিবে। তাই না? তাইলে এই যে বিষয়গুলো আপনি বুঝতেছেন কিনা? হ্যাঁ, এরপর হচ্ছে ফোকাস রাইটিং হইতেছে আমরা কি পড়বো, কিভাবে লিখবো এগুলাও কিন্তু ম্যাটার করে। আর্গুমেন্ট রাইটিং হইতেছে মেক্সিমাম বই বা মেক্সিমাম যা কিছু ফলো করেন আপনারা এটা সার্টেইন লেভেলের বাইরে যাইতে পারেন না। আপনি এক্সট্রাঅর্ডিনারি লেভেলের আর্গুমেন্ট লিখতে পারেন না। আপনি আর্গুমেন্টের ফিনিশিং দিতে পারেন না। আর্গুমেন্ট হচ্ছে সাজাইতে পারেন না। এটা মেক্সিমাম পোলাপানের সমস্যা। আমরাও গত বছর মানে গত বছর কি এই বছরই হচ্ছে হলো গিয়া আমি তো ৩ টা ব্যাচ পড়াইলাম। এসও, ওজি, ওসি সবাই হইতেছে ১ম দিনের যে আর্গুমেন্টের কথাবার্তা বা যা লিখছে ওগুলা মোটামুটি মন চাইছে ছিঁড়ে-বিড়ে ফালাই দিই। আগুন-টাগুন জ্বালায় দিই, তাই না? আল্টিমেটলি তো একটা পর্যায়ে এসে তারা হইতেছে আপনার লিখতে পারতেছে। মানে এই জিনিসগুলোর হচ্ছে একটা ফরমেট আছে। এবং হচ্ছে এই জিনিসগুলো সাজানোর কিছু ওয়ে আছে। এই সার্টেন ওয়ে গুলো আপনারা যদি জানেন, আপনার হইতেছে লিমিটেড ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ? আপনার এখানে ২ টা জিনিস দরকার। একটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজের উপর আপনার দক্ষতা কতটুকু, আরেকটা জিনিস হচ্ছে হলো গিয়ে আপনার নলেজ কতটুকু। সো ল্যাঙ্গুয়েজ এবং নলেজ এই ২ টা যাদের আছে খুবই ভালো। বাট তাদের ভিতর হইতেছে কি নাই?
স্ট্র্যাটেজি নাই, তারা পিছায় যাবেন। ঠিক আছে? যার মানে তারা হইতেছে জানেন না। তারা হইতেছে হচ্ছে এটা কিভাবে লিখতে হয় জিনিসগুলো জানেন না। কিভাবে সাজাইতে হয় জানেন না। কোনটার পরে কোনটা আনসার করতে হয় জানেন না। ২ ঘন্টার কখন কি করবে এগুলো জানেন না। তাদের কি দরকার? তাদের হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি হচ্ছে তাদের কিছু গ্যাপ থেকে যায়। কিন্তু ল্যাঙ্গুয়েজে আছে, নলেজও আছে। তো এইসব মানুষজন যদি একটু ধরেন যে হচ্ছে স্ট্র্যাটেজি বুঝে যায়, তাদের জন্য হচ্ছে ক্র্যাক করা ইজি। আবার আপনাদের ভিতরে অনেকেই মানে আপনাদের ভিতর যারা আজকে লাইভ দেখতেছেন বা যারা ভর্তি হবেন বা হবেন না বা যারা আজকে পরীক্ষা দিচ্ছেন, তাদের ভিতরে আমি মনে করি এট লিস্ট 80 to 85% পোলাপান হইতেছে ল্যাঙ্গুয়েজ স্কিলে ঝামেলা আছে। ল্যাঙ্গুয়েজ তারা 100% আমি বলব না। যতটুকু হচ্ছে একজন ফার্স্ট ক্লাস অফিসারের লাগে বা জানা উচিত বা এক্সপেক্ট করে প্রতিষ্ঠান, আমি ধরে নিলাম যে আমি 85% পোলাপানের এই ল্যাঙ্গুয়েজ স্কিলটা নাই। মানে যতটুকু এক্সপেক্ট করে একটা প্রতিষ্ঠান আমার এমপ্লয়িরা এতটুকু পরিমাণ ইংরেজি পারবে। ওইরকম ইংরেজির দক্ষতা নাই। অনেক ক্ষেত্রে বাংলার দক্ষতাও নাই। বাংলা হইতেছে ওই আমি যাই, সে খাই, হ্যাঁ? এইরকম লেখে এরকম অনেক হচ্ছে মানুষ আপনি হয়তো পাবেন। সো এক্সাক্ট প্রপার শুদ্ধ বাংলা লিখতে পারে এরকম মানুষজন অনেক হচ্ছে আপনার মানে আছে। সো এই যে ল্যাঙ্গুয়েজ স্কিল হচ্ছে আপনার এই ১৪-১৫ দিনে আপনি গড়ে তুলতে পারবেন না। বাট এই ল্যাঙ্গুয়েজ স্কিল ধরেন যে আমি ধরলাম যে আপনার 50% আছে। আমি আপনারা মোটামুটি 70 to 75% হচ্ছে বুস্ট দিতে পারবো। কিভাবে? সার্টেন কিছু ওয়ে আপনার আছে। লাইক হচ্ছে আমি ৫ টা জিনিস শিখাই আপনাদের বা ৫ টা জিনিস প্র্যাকটিস করতে বলি। ৫ টা জিনিস নিয়ে একটু এদিক-সেদিক করলে আশা করি একটু হইলেও হালকা একটু বুস্ট হবে এবং বুস্টের চেয়েও বড় কথা আপনার কিছু ধোঁকা আছে, হ্যাঁ? মানে টিচার তো আসলে অত ধরে লাইন ধরে পড়ে না। একটু চোখ বুলায় যায়। সো টিচারের চোখ ফাঁকি দেওয়ার জন্য কিছু সিস্টেম আছে। যেমন আমি আপনাদেরকে শিখাই যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ ইউজ করা। আমরা জানি কিন্তু ইউজ করি না। ঠিক আছে? সো আমাদের ইডিয়মস অ্যান্ড ফ্রেজ ইউজ করা। আমরা হইতেছে সার্টেইন কিছু ভোকাবুলারি ইউজ করা। মানে একদম না যে ভাই আমার ১২০০-১৫০০ ভোকাবুলারি শিখব। ভাই ১৪ দিন তো মাত্র। কেমনে শিখব? আমার ২ ঘন্টা টাইম নিবো। আমি আপনার ১২০ টা ভোকাবুলারি দিব। আপনি আজকের পরে গুড এর পরিবর্তে লিখবেন মার্ভেলাস। ঠিক আছে? আপনি হইতেছে আ মানে যে জিনিসটা হচ্ছে আমাদের জন্য খারাপ, হ্যাঁ? সো ওই জিনিসটা লিখবেন যে gruesome impact ঠিক আছে? এরকম সার্টেন কিছু ওয়ার্ড আপনারা ১০০-১২০ টা আমি আপনাকে ধরায় দিলাম। সো টিচার যখন উপর দেওয়া পড়বে এইসব যখন হচ্ছে আপনার দেখবে সে ধরে নিবে যে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল ভালো। যদি টু দ্যা রিডিং বিটুইন দ্যা লাইনস যদি সে না করে, সে কিন্তু মানে উপর দিয়ে পড়তে গেলে এই টুকটাক ২ ১ টা ওয়ার্ড, টুকটাক ২ ১ টা ইডিয়মস যদি হঠাৎ করে চোখে পড়ে, সে কি বলবে যে ছেলে তো মোটামুটি খারাপ লেখে না, ভালোই তো লেখে। ঠিক আছে? তো এই বেসিক জিনিসগুলো যদি আপনাদের একটু ধরায় দিতে পারি, হয়তো টিচারের যেই চোখ আছে অনেকটাই হচ্ছে আমরা ধুলা দিয়ে আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিল দেখাইতে পারবো যে ভাই আমার ল্যাঙ্গুয়েজ স্কিল তো মারাত্মক। তাই না? এরপরে কি আছে ভাই নলেজ। নলেজ মোটামুটি যেহেতু আপনারা প্রিলি পাস করছেন, নলেজ হইতেছে মেক্সিমাম মিলে নলেজ খারাপ না। আমি বলব যে নলেজ মোটামুটি ভালো। কিন্তু নলেজ গুলা হচ্ছে হলো গিয়ে সার্টেইন নলেজ আপনার যেমন হচ্ছে ফোকাস এবং আর্গুমেন্ট এর ক্ষেত্রে, বিশেষ করে ফোকাস ২ টার ক্ষেত্রে এবং হচ্ছে হলো আপনার জিকের ক্ষেত্রে। এখানে নলেজের থেকেও বড় কথা যে আমি জানি কিন্তু এক্সাক্ট এই জিনিসটা কত ডিপে জানি। ঠিক আছে? আমি জানি ফিন্যান্সিয়াল ইনক্লুশন কি। কিন্তু আমি সেটা নিয়ে কি ৪ পেজ লিখতে পারবো? অতটুকু দক্ষতা কি আমার আছে? এটা কিন্তু ইস্যু। ঠিক আছে? এই নলেজের জায়গাগুলোতে আমরা মোটামুটি হচ্ছে চেষ্টা করি একটু যতটা সম্ভব আপনাদের যেখানে ফাঁকা আছে ওখানের ভিতরে হচ্ছে ঢেলা দেওয়ার একটু নলেজ, হ্যাঁ? এবং নলেজের ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে টপিক ধরে পড়া। টপিক ধরে পড়া কি? যে আমি ব্যাংকিং রিলেটেড বেসিক ইস্যুস, অর্থনীতি রিলেটেড বেসিক ইস্যু, গ্লোবাল ট্রেড রিলেটেড বেসিক যে ইস্যুস বা বেসিক যে ধারণাগুলো আছে এগুলা এই কনসেপ্ট গুলো আমার ভিতরে আছে কিনা? কারণ আপনার হুবহু ফোকাস বাংলা বা ইংরেজি আপনার কমন পড়বে না। একদম 100% বা মাহিন ভাইয়া বলছে এইটাই আসছে। এরকম না। আমি ফিন্যান্সিয়াল ইনক্লুশন বলব, আমি নারীর ক্ষমতায়ন বলব। ২ টা আমি সাজেশন দিলাম। পরীক্ষায় আসবে কি? পরীক্ষায় আসবে যে নারীর ক্ষমতায়নে ফিন্যান্সিয়াল ইনক্লুশন এর ভূমিকা, আর্থিক অন্তর্ভুক্তির ভূমিকা। ঠিক আছে? এভাবে ২ টা ফিউশন করে দিয়ে দিল। তাই না? বা ধরেন যে একটু ঘুরায় পেঁচায় দিল। ক্ষুদ্র ঋণ নিয়ে আসলো মাঝখানে। আর্থিক অন্তর্ভুক্তির ভিতর ক্ষুদ্র ঋণ নিয়ে আসলো। নারীর ক্ষমতায়নের ভিতর ক্ষুদ্র ঋণ নিয়ে আসলো। হ্যাঁ? তো মানে হুট করে এরকম হচ্ছে ঢুকায় দিবে। সো একদম এই জিনিসগুলা আপনাদের যদি ওই ঠাডা মুখস্থ করে যান, বাজারে বই আছে, খুবই বিশ্রী টাইপের বই। মানে ফোকাস হচ্ছে যা মন চায় তা ChatGPT দিয়ে কিছু লেখছে। কিছু পেপারের হইতেছে আর্টিকেল, ফিন্যান্সিয়াল ইনক্লুশন নিয়ে একটা আর্টিকেল পেয়েছে। পুরা আর্টিকেল শুরু থেকে শেষ পর্যন্ত কপি মাইরা দিছে যেটা লিখলে আপনার ১৫ পেজ হবে মোটামুটি। হ্যাঁ? সব হচ্ছে হলো আপনি জানেন তো বাজারে কি বই পাওয়া যায়। সো ওগুলা নিয়ে আসলে হয় কি? আমার ওই জিনিসটা হইতেছে মানে এক্সাক্টলি আমি পয়েন্ট আকারে বলেন বা হচ্ছে টু দ্যা পয়েন্ট যে লেখার যে বিষয়গুলো আছে যে আমার চাইছি কি আর আমি দিলাম কি? এই জিনিসগুলোর ভিতরে অনেকটা গ্যাপ থেকে যায়। সো নলেজটা অন্তত এই যে হচ্ছে ফোকাস ২ টা লিখবেন আপনারা। ফোকাসের ক্ষেত্রে ৭০ এর ভিতরে অনেক বেশি ইম্পোর্টেন্ট। আর এছাড়াও হচ্ছে আপনার জিকে তো মোটামুটি ভালো পরিমাণে হইতেছে এই নলেজটা লাগে। সো আমি ধরে নিব যে ১০০ নাম্বার এই ২০০ এর ভিতরে ১০০ নাম্বার আপনার নলেজ বেসড একটা ভালো যদি হচ্ছে দক্ষতা না থাকে তাহলে কিন্তু ঝামেলা। সো এই জায়গায় আপনাদের কি করা উচিত? এই জায়গায় যেইসব নলেজ আমার এই ব্যাংক পরীক্ষার সাথে রিলেটেড বা এই লিখিতের সাথে রিলেটেড লাস্ট মোমেন্টে ওই জিনিসগুলো একটু গুছায়া পড়া। যে আমি
আ মানে এই সার্টেন টপিক, এই সার্টেন টপিকে হইতেছে এটার গুরুত্ব এতটুকু, এটার এই এতটুকু এগুলো এইভাবে আমি পড়ব। আমি দেখাইতেছি সামনে। আর ফাইনালি হইতেছে আপনাদের স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজিটা অনেক, অনেক বেশি ম্যাটার করে। যেহেতু মাত্র ২ ঘন্টার পরীক্ষা। এটা বিসিএস না। বিসিএস এ কি হয়? বিসিএস কিন্তু একটা লম্বা রেস। বিসিএস এর রিটেন আপনাদের কতদিন ধরে হয়? আপনাদের হইতেছে অন্তত ৬ দিন আপনাদের বিসিএস রিটেন পরীক্ষা বসতে হবে। প্রতিদিন হচ্ছে হলো গিয়ে ৪ ঘন্টাও কোনদিন বসতে হয়, ৩ ঘন্টাও কোনদিন বসতে হয়। টোটাল ২১ ঘন্টার ভিতর দিয়ে আপনার যাইতে হবে। টোটাল ২১ ঘন্টা। সো ওইখানে যদি আপনি কোন এক জায়গায় পা পিছলে যায়, আপনি কোন না কোন দিক থেকে এটা হচ্ছে কভার দিতে পারবেন। আপনার ধরেন যে হইতেছে ম্যাথ পরীক্ষা একটু খারাপ চলে গেল, ২ টা ম্যাথ ভুল গেল। আপনি মেন্টাল এবিলিটি আছে, এরপরে হচ্ছে হলো আপনার ইংরেজি আছে। এটা ওইটা দিয়ে আপনি কভার আপ করে মোটামুটি একটা হইতেছে সার্টেন পর্যায়ে কিন্তু আপনি চলে আসতে পারবেন। কিন্তু আপনি যদি ব্যাংক পরীক্ষা মাত্র ২ ঘন্টার পরীক্ষা, এইখানে কোন এক জায়গায় পিছায় যান, আপনি অন্য দিক দিয়ে কামব্যাক করা কিন্তু অনেক টাফ। তাই না? তাইলে এই ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি কিন্তু এখানে মেইন। ২ ঘন্টা মাথা ঠান্ডা রেখে এক্সাম দেওয়া, ২০০ মার্ক আনসার করা এটাই মেইন। যারা ২০০ মার্কের ভিতরে হইতেছে ২০-২৫ মার্ক ছাড়া দিয়ে আসবেন, যাদের ফোকাস একটা ৫ পেজ, আরেকটা ভাই কোনমতে ১ পেজ লিখছি, পরের পেজে ২ লাইন পর্যন্ত লিখছি। তাদের ভাই চাকরি হবে না। এটা as simple as that. তাদের চাকরি হওয়াটা খুব টাফ। একটা ফোকাস ধরেন যে ১ পেজ লিখে দিয়ে আসলে বা জিকে আপনার ৪-৫ টা পারলে ১০ টা ছেড়ে দিয়ে আসলে আপনার চাকরি পাওয়া খুবই টাফ। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আপনাদের কি করতে হয়? স্ট্র্যাটেজিক্যালি হচ্ছে হ্যান্ডেল করতে হয়। এক্সাম হলের স্ট্র্যাটেজি। এইটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। যেটা হয়তো বিসিএস এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো আপনার নলেজ বেস এর উপরেই পার পেয়ে যাবেন আপনি। কিন্তু এই ব্যাংকের ক্ষেত্রে আপনার এই ২ ঘন্টার স্ট্র্যাটেজি যদি ঠিক না থাকে, আপনি হয়তো চাকরি পাবেন না। অর্থাৎ আপনার নলেজ আছে সবই আছে। আমি অনেক ভালো, ভালো স্টুডেন্টকে চিনি। যাদের হচ্ছে ব্যাংকে জব হয় না। তারা দুনিয়ার সবকিছু ক্র্যাক করে ফেলছে। ইভেন বিসিএস-টিসিএস ক্র্যাক করে অ্যাডমিন-ট্যাডমিন হয়ে গেছে। তারা জীবনে ব্যাংকে চাকরি পাইল না। অনেক স্টুডেন্ট আছে। আপনাদেরই বড় ভাই আপনি খুঁজলে পাবেন। কারণ ওই যে স্ট্র্যাটেজি ব্যাংকের একটা সার্টেন স্ট্র্যাটেজি যেটা আছে সেটা তাদের ঠিক নাই। বা সেটা তারা নিয়ে ওরকম গবেষণা করে নাই। ঠিক আছে? তো প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট হচ্ছে আপনার ক্যালকুলেটিভ ওয়েতে যদি আপনি আগাইতে পারেন ২ ঘন্টা, হ্যাঁ? প্রচুর পরিমাণে মডেল টেস্ট দেওয়া লাগবে। এট লিস্ট তো আমরা তো ৪ থেকে ৫ টা মডেল টেস্ট নিবো। এই মডেল টেস্ট গুলা দিলে হয় কি আপনার মোটামুটি আপনি বুঝতে পারেন যে আপনার স্ট্র্যাটেজি কোন জায়গায় ঝামেলা আছে। মাহিন ভাই এই কথাটা বলছিল, তখন বুঝি নাই। এক্সাম হলে বইসা আপনি বুঝবেন। হ্যাঁ? বাসায় বসে এক্সাম দিতেছেন। এক্সাম দিতে গিয়ে আপনি বুঝবেন যে মাহিন ভাই আসলে এক্সাক্টলি এই কথাটা বলছিল। এই কথাটা হচ্ছে আমি ক্যাচ করতে পারি নাই। সেকেন্ড পরীক্ষায় আবার এই জিনিসটা নিয়ে আসলাম। রাইট? তাহলে আপনার এইভাবে করে কিন্তু আপনার লিখিতটা দিতে হবে। সো আপনাদের কি স্কিল প্রয়োজন? আপনাদের হইতেছে ফাস্ট রিডিং এবং স্কিম করা। মানে চোখের দেখা দিয়ে, টান দিয়ে চোখের দেখা দিয়ে আপনি পড়ে যাবেন, হ্যাঁ? এই ফাস্ট রিডিংটা হচ্ছে আপনাদের খুবই প্রয়োজন। বিশেষ করে হইতেছে আমাদের ট্রান্সলেশন এবং প্যাসেজে আমরা খুব বেশি সময় ব্যয় করতে পারব না। কোনমতে হচ্ছে হলো গিয়ে আমাদের একবার চোখ বুলে বিশেষ করে ট্রান্সলেশনের ১০ মার্ক। সেখানে আমি ৪ থেকে ৫ মিনিটের বেশি আমি সময় দিব না। তো আমি যদি প্রত্যেকটা লাইন ধরে, প্রত্যেকটা ওয়ার্ড ধরে, এটার মিনিং এটা, এটার মিনিং এটা এভাবে করতে যাই, আমার ওই ১০ মার্কের ট্রান্সলেশন করতে ন্যূনতম হইতেছে ১৫ মিনিট লাগবে। আমার টাইম কত? ৪ থেকে ৫ মিনিট। স্কিম থ্রু মোটামুটি একটা আইডিয়া পাইছি এই জিনিসটা বলছে। ওই জিনিসটাই ধরেন যে হচ্ছে বাংলায় কোনমতে আমি লিখে দিয়ে আসবো। কত পাবো ভাই? আমি পাবো হইতেছে ৪ থেকে ৫ মার্ক পাবো। ৬ ই পাইলাম। ইভেন হইতেছে মানে ওই যে 2nd হইলো যে সোনালী ব্যাংকে ও বলছিল নাকি আরেকজন সোনালী ব্যাংকের হইতেছে আমাদের আগের ব্যাচের স্টুডেন্ট যারা ২২ এ ঢুকছে। তারা আমাকে বলছে যে, "ভাই আপনার কথা মতো আমি ভাই টাইমই দেই নাই ট্রান্সলেশন এ। যা পড়ছি, যা মনে আসছে কোনমতে আমি লিখা দিয়ে আসছি। আমি হইতেছে যখন হইতেছে ওই ভাইবার দিন, ওইদিন তো হচ্ছে খাতা-টাতা হচ্ছে হলো গিয়ে আপনার দেখায় বা খাতা-টাতা হচ্ছে চেক করে। তখন হচ্ছে আপনার সামনাসামনি কিন্তু আপনি দেখতে পারেন যে আপনি কোনটায় কত মার্ক পাইছেন।" সে বলল, "ভাই আমি ৬ মার্ক পাইছি।" ঠিক আছে? ৬ মার্ক ইস মোর দেন এনাফ। আপনি কত এক্সপেক্ট করেন? আপনি অনেক ভালো করে লিখলেন, আপনি কত পাবেন? ৭.৫ পাইলেন। সো এই ১.৫ মার্কের জন্য আপনার ১০ মিনিট মানে ১০ মিনিট এখানে নষ্ট করার কি কোন মানে আছে? আমি বুঝতে পারছি স্ট্র্যাটেজির জায়গাটা কোন জায়গায়? যে এই ১০ মিনিটটা আমার অন্য জায়গায় কাজে লাগাইলে আবার অন্য দিক দিয়ে অনেক মার্ক উঠবে। সো এই ১০ মিনিট এখানে না দিয়ে আমি ৪ থেকে ৫ মিনিট দিব। আমার ৪, ৫, ৬ ও আমার আসতে পারে ইজিলি। সো এইখানে ১-১.৫ মার্কের জন্য আমি খুব বেশি মাথা ঘামাবো না। ঠিক আছে? আমার ফ্রি হ্যান্ড রাইটিং আমার অবশ্যই ভালো রাখা লাগবে। ফ্রি হ্যান্ড রাইটিং অল্প কিছুদিনে ভালো করা সম্ভব না। বাট যেটা বললাম কিছু টোটকা আছে। এইসব টোটকা যদি আপনারা কাজে লাগাইতে পারেন, ওই যে বললাম যে চোখে ধুলা দেওয়ার যে বিষয়টা, টুকটাক চোখে হচ্ছে আপনি হুট করে আপনার মানে যেই খাতাটা দেখবে সে হুট করে আপনার ধরতে পারবে না যে আপনার হাতের লেখা বা আপনার যে ইংরেজি স্কিল যতটা ভালো দেখাচ্ছে আসলে অতটা ভালো না। এই জিনিসটা হুট করে বোঝা যায় না। বিশেষ করে টিচারদের তো আসলে খুবই কম টাইম দেওয়া হয়। ১ মাস ১.৫ মাস হচ্ছে টাইমের ভিতরে পুরা খাতা-টাতা সবকিছু ১৪,০০০ ১৫,০০০ খাতা ধরেন যে দেখে দেওয়া লাগবে। তাই না? তাইলে এটা কিন্তু খুবই টাফ। সো ওই স্কিম থ্রু তারাও কি স্কিম থ্রু করে যায় এবং তারাও আল্টিমেটলি দেখে কি আপনার ফ্রি হ্যান্ড রাইটিং ভালোই তো লাগতেছে দেখতে, তাই না? আপনাদের ক্লিয়ার হ্যান্ড রাইটিং লাগবে। ক্লিয়ার হ্যান্ড রাইটিং মানে আমি বুঝাইতেছি না হাতের লেখা সুন্দর। আমি বলতেছি যে আপনার হাতের লেখা খারাপ হলে একটু গ্যাপ বাড়ায় দেন। একটু সামান্য গ্যাপ বাড়ায় দেন যাতে হচ্ছে পড়ার মতো হয়। আপনার অনেকে হচ্ছে টানা লেখেন, হ্যাঁ? এইরকম হচ্ছে টানা লেখেন। তো এটা কি লেখছেন? আপনি যদি এরকম টানা লেখার অভ্যাস থাকে একটু হালকা পাতলা হইতেছে প্র্যাকটিস করেন যে হইতেছে টানা না লিখে আমি হইতেছে অক্ষরগুলো আলাদা করে লিখব। ১৫ দিনে পসিবল না।
এই আপনার লেখার স্টাইল চেঞ্জ করে ফেলা। বাট একটু আস্তে, আস্তে ইয়া করেন যে আপনার বেশি টানা লেখা হলে যে কিচ্ছু বোঝা যায় না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার টিচার কিন্তু বুঝতে পারবে না যে আপনি আসলে কতটা ভালো লিখছেন বা খারাপ লিখছেন। সে কিন্তু মোটামুটি একটা মার্ক দিয়ে চলে যাবে। এবং গড়পড়তা বলতে আপনার ফোকাসের ভিতর ১৫-১৬, আর্গুমেন্টের ভিতর ১২-১৩ দিয়ে সে পরের কোয়েশ্চেন বুঝেই নাই সে কি লিখছেন আপনি। তাই না? আচ্ছা, এরপর আপনাদের ম্যাথ করার জন্য কি লাগবে? কোয়ান্টিটিভ স্কিল লাগবে। আমি বলতেছি না আপনার ম্যাথ ভালো করতে হবে। আপনার কোয়ান্টিটিভ স্কিল অর্থাৎ ক্যালকুলেশন এর দক্ষতা। অনেক ক্ষেত্রেই দেখবেন যে ক্যালকুলেটর নাই। আপনি বলবেন যে, "ভাই ক্যালকুলেটর নাই, এটা কেমনে ম্যাথ করব?" কিন্তু এটা ক্যালকুলেশন করার সিস্টেম আছে। কোয়ান্টিটেটিভ স্কিল গুলো আপনাদের একটু জরুরি। তো এখানে আপনাদের যেটা হবে যে বললাম 9-10 বেসড কিছু সাজেশন দিয়ে দিলে হোপফুলি ভালো পরিমাণ কমন পড়বে। এবং আমার যারা ব্যাচের স্টুডেন্ট অবশ্যই আপনারা দেখতেছেন। আ লাস্ট যেটা হতেছে সিনিয়র অফিসার এই প্রিলির জন্য যে পড়াইছি, আপনারাই বলেন যে আজকের ম্যাথে 20 এ আমি মনে করি যে হয়তো 18 বা 19 টা হইতেছে হুবহু আমি যা পড়াইছি 5 ক্লাস বা 6 ক্লাসে ওর বাইরে কিছুই আসে নাই। আমি যেসব টাইপ ধরে দিছি যে ভাই এই টাইপটা পড়েন, এই টাইপটা আসবে, ওইটাই আসছে। এটা প্রফিট লস বলেন, সেইটা হইতেছে মানে সরলরেখা বলেন, সেটা সম্ভাব্যতা বলেন, একদম হুবহু ওই ম্যাথ গুলাই আসছে। তাই না? সো হোপফুলি কোয়ান্টিটেটিভ স্কিল বলেন বা ম্যাথ বলেন যাই আসুক 30 মার্ক আমি মোটামুটি কনফিডেন্ট আমি ভাই এর আগেও মোটামুটি কমন ফেলাইছি। হোপফুলি সামনেও কমন ফেলাইতে পারবো। হ্যাঁ? আমার খুব বেশি আলহামদুলিল্লাহ আমার যতটুকু নলেজ যতটুকু দিয়ে দেখা যাচ্ছে যে আমি মেক্সিমাম টাইমে হইতেছে কভার করতে পারি। এরপর হইতেছে কি আপনাদেরকে প্রেশার হ্যান্ডেল করা লাগবে। এই প্রেশার হ্যান্ডেল এর জন্য কি করা লাগবে ভাই? প্রচুর পরিমাণে মডেল টেস্ট দিবেন আপনারা। এট লিস্ট ৪ থেকে ৫ টা মানে সোজা বাংলায় আপনার প্রেশার মাথার ভেতরে দিতে হবে। মানে এক্সাম হলে ঢুকে যেই প্রেশারটা, সেই প্রেশারটার সাথে আপনি পরিচিত না। যদি এরকম সিস্টেম হয় তাহলে আপনি এক্সাম হলে গিয়ে ওটা নিতে পারবেন না। আপনার বাসায় অথবা অন্য কোনো জায়গায় আপনার বসে যখন এক্সাম গুলো দিবেন, মাথারে আসলে ব্রেইনটা ওই জায়গায় ফেলে দিবেন যে আমার টাইম বাউন্ড আছে। আমি বাসায় বইসা লিখলাম ফোকাস রাইটিং ১ ঘন্টা ধরে খুব সুন্দর ৭-৮ পেজের একটা খুব সুন্দর ফোকাস রাইটিং লেখলা। একদম ভাই আমারে পাঠাইতো এরকম মানুষজন। একটা ৬ পেজের ফোকাস রাইটিং পাঠায় দিছে। ভাই কেমন হইছে একটু দেখে দেন। আমি ওকে খুবই ভালো লিখতো। কিন্তু কথা হচ্ছে কত মিনিটে তুমি লেখছো? কারণ এক্সাম হলে তোমার টাইম কত? তোমার টাইম মেক্সিমাম ২০ মিনিট। একটা ফোকাসে তুমি ২০ মিনিটের বেশি তুমি টাইম দিতে পারবা না। তোমার পেজ বাউন্ড কত? কোনো সময় ৩ পেজ, কোনো সময় সর্বোচ্চ ৪ পেজ। এর বেশি তোমাকে পেজ মানে যেহেতু ফিক্সড করে দিচ্ছে, এর চেয়ে বেশি তুমি পেজ লিখতে পারবা না। সো তোমার টাইমও ফিক্সড করা, তোমার পেজও ফিক্সড করা। এই যে হইতেছে তোমার একটা কনস্ট্রেইন্ট চলে আসলো। ওই জায়গাটাতে তুমি কতটুকু প্রেশার খাচ্ছ এবং কতটুকু আউটপুট দিতে পারছো সেটা মেইন। সো বাসায় বইসা ভাই এই একটা লিখছি খুব সুন্দর শখ করে। একদম ডাটা চার্ট, কোটেশন, গ্রাফ-টাফ দিয়া ভাই কেমন হইছে? অসাধারণ হইছে। এক্সাম হলে লিখতে পারবা? না ভাই এক্সামে লেখা যাবে না। তাহলে লাভ কি হলো আমার? তাই না? সো আমার ঐরকম বহুত মানুষ আছে দেখবেন যে হাতের লেখা সুন্দর, নোট করে দিচ্ছে, এই করতেছে, সেই করতেছে। কিন্তু আল্টিমেটলি তার চাকরি হয় না। এমনকি ওই যে মেন্টাল প্রেশার যেটা আমার মানে এই যে আমার যে কিছু ধ্রুবক জিনিস আছে, কিছু কনস্ট্রেইন্ট আছে, হ্যাঁ? কিছু সীমাবদ্ধতার ভিতরে যে আমার থাকতে হয়, এই সীমাবদ্ধতার সাথে তারা পরিচিত না। হ্যাঁ? তারা মুক্তমনা টাইপের মানুষ। তো ওই মুক্তমনা লিখতে গিয়ে মোটামুটি ২০-২৫ মার্ক প্রতি পরীক্ষায় ছেড়ে দিয়ে আসতে হয়। ঠিক আছে? আর এরপরে কি করতে হবে ভাই? সাবকন্সিয়াস গড়ে তুলতে হবে। যেটা বললাম একটু আগেও বলতেছিলাম। ফোকাস রাইটিং লিখতে হলে ভাই আপনাদের একটা কড়া সাবকন্সিয়াস লাগবে। হ্যাঁ? আপনি মানে লিখতে মাথার ভিতরে ক্যালকুলেশন হচ্ছে আপনি টেরও পাবেন না। ঠিক আছে? অটোমেটিক হাত দিয়ে লেখা বের হবে। এই জিনিসগুলো আস্তে, আস্তে গ্রো করা লাগবে। সো এই গ্রো করা ১৪ দিনে মোটামুটি কঠিন। আমি নরমালি ৩৫ দিন তো টাইম পাই। ২৮ দিনের নিচে তো কোনদিন টাইম পাই নাই। মোটামুটি আমি পারছি। আমি জানি না ১৪ দিনে কতটা পারবো। হোপফুলি চেষ্টা করব। বাকিটা আপনারা নিজেরা ইয়া করবেন। সো মোটামুটি এই স্কিল গুলো আপনাদের যদি থাকে, স্কিল গুলো থাকলে মোটামুটি আপনার তো আপনার সাবকন্সিয়াস আমি যদি ১০০ মাস টাইম থাকে আমি প্রতিদিন ০.৫ ঘন্টা ১ ঘন্টা করে বলি। এই জিনিসগুলা আসলে একটু করার জন্য লাইক আপনার একটু পত্রিকা-টত্রিকা বা গল্প পড়ে আপনাদের একটু করা মানে রিডিং এর দক্ষতা বাড়ানো, একটু গ্রুপ ডিসকাশন করা। এই জিনিসটা আপনারা ১৪ দিনে করতে পারেন। প্রচুর পরিমাণে গ্রুপ ডিসকাশন লাগবে। নিজে পড়া এনাফ না। আপনি একটা ফোকাস পড়ছেন, ভাইয়ারা আজকে কি অর্থনীতি রিলেটেড ফোকাস পড়াবে। সো অর্থনীতি রিলেটেড ফোকাস পড়াইছি, বেসিক কনসেপ্ট গুলো ধরাইছি। এরপর আপনাদের নিজেদের ভিতরে মারামারি করা লাগবে। ওইটা, এইটা এখানে হইছে, এইটা তথ্য ছিল, এটা আপডেট হইছে বা এই ডাটাটা আপনি ভুল দিছেন। এরকম করে আলোচনা, সমালোচনা, মারামারি সব করে এইভাবে যদি আগান তাহলে দেখবেন যে মাথার ভিতরে এই মানে জিনিসগুলো স্থায়ী হবে বা সোজা বাংলা আপনার সাবকন্সিয়াস ট্রেনিং হবে। হ্যাঁ? বা ট্রেনিং পাবে। নাইলে কি হবে? নাইলে ওই যে আপনারা যে পড়ছেন লতিফুরের বই, হ্যাঁ? এবং লতিফুরের বই ওই জিনিসে লিখতে গেছেন মাথার ভিতরে কিছু নাই এবং ওই বই ফলো করে মোটামুটি ফেল-টেল করে এগার অবস্থা, হ্যাঁ? এর আগে ১৯ টা রিটেন দিছে ভাই আমার চাকরি হইতেছে না। এরকম অবস্থার ভিতরে আবার পড়বেন আরকি হোয়াটএভার। এরপরে কি আমাদের নিয়মিত ম্যাথ অনুশীলন করতে হবে। প্রচুর পরিমাণে ম্যাথ অনুশীলন করতে হবে। যদিও সময় নাই সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে হচ্ছে হলো গিয়ে সার্টেইন ম্যাথ আমাদের যদি গুছায় না দেয় যে মাহিন ভাইয়া যে ভাই আমারে গুছায় দেন। ২০, ৫০, ১০০, ১৫০, ২০০, ৩০০ ম্যাথ আমারে গুছায় দেন, এক জায়গায় এনে দেন।
উত্তর সহ, সমাধান সহ আমি বাসায় বসে, বসে প্র্যাকটিস করব দিনে ২ ঘন্টা আমি ম্যাথের পিছনে দিব। আপনি দিবেন, আমি করব, হ্যাঁ? টেনশন-মেনশন কিছু নাই। এটা হলো সবচেয়ে ভালো। আর নিজেরা, নিজে যদি করতে চান তাহলে ভাই 9-10 এর পুরা বইটা করতে হবে। বোথ হায়ার ম্যাথ এবং হইতেছে আ আ জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের সব চ্যাপ্টার করা লাগবে না। 11-12 এর কিছু ম্যাথ করা লাগবে। সব চ্যাপ্টার করা লাগবে না। ঠিক আছে? সো এই যে সার্টেন কোন জায়গা থেকে আপনার হিট করতে হবে এই জিনিসগুলা ১৪ দিনে আপনাদের আমার মনে হয় না খুব বেশি সময় আছে এগুলো নিয়ে গবেষণা করার বা এগুলার পিছনে গবেষণা করতে মোটামুটি আমি স্টুডেন্ট কি বলি জানেন? যে পরীক্ষা দিছে, পরীক্ষা দিয়ে এটলিস্ট তো ৬-৭ দিন পরে রেজাল্ট দেয়। এটলিস্ট ৫ দিন পরে তো রেজাল্ট দেয়, তাই না? এর আগে তো রেজাল্ট দেয় না। সো এই ৫ দিনের ভিতর কি বলি ভাই তুমি বইসা, বইসা হচ্ছে বিগত কোয়েশ্চেন তোমারে দিলাম সব। তুমি বইসা, বইসা এগুলা একটু নাড়াচাড়া দাও। নাড়াচাড়া দিলে মোটামুটি তুমি একটা ভালো আইডিয়া পাবা কেমনে কি করতে হবে। ঠিক আছে? সো ওই যে নাড়াচাড়া করতে, করতে অনেক কিছু মাথার ভিতরে ঢোকে। কিন্তু আপনার এইখানে এই সময়টুকু ৪-৫ দিন নাড়াচাড়া দেওয়ার আসলে সময়টুকু নাই বলে আমি মনে করি। সো আপনাদের গুছানো জিনিস যতটুকু আছে, গুছানো জিনিস নিয়ে পড়াশোনা করলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা এরপরে যেটা বললাম যে হচ্ছে আপনাদের দ্রুত যোগ-বিয়োগ এবং গুণ, ভাগ, বর্গ হ্যাঁ? এই জিনিসগুলো হইতেছে আপনাদের জানা জরুরি। হুট করে মৌলিক সংখ্যা কোনটা, হুট করে যে একটা হচ্ছে জিনিসটা হচ্ছে বর্গ করে দেওয়া। এই জিনিসগুলা এই অপারেশন গুলা হচ্ছে যদি দ্রুত করতে পারেন তাহলে দেখবেন যে হচ্ছে এক্সাম হলে ম্যাথে অনেক টাইম সেভ হবে। ম্যাথে খুব বেশি ব্যয় করা যাবে না। ম্যাথে আমাদের টাইম কত? আমার হচ্ছে টোটাল কত? ১২০ মার্ক। হ্যাঁ? আনসার করতে হবে কত? ২০০ অর্থাৎ প্রতি ৬ মিনিটে আপনার ১০ মার্ক করে আনসার করতে হবে। সো আপনার ৩০ নাম্বার ম্যাথের জন্য আপনার জন্য বরাদ্দ কত? হিসাব করলে ১৮। যদিও মোটামুটি আমি সেট করে দেই মোটামুটি ২২ মিনিটের মতো আমি নিতে বলি। সো এই যে ১৮ মিনিট বা হচ্ছে যাই বলেন ১৮ মিনিট, ২২ মিনিট, ২০ মিনিট এর ভিতরে যদি আপনার ম্যাথ করতে হয়, এই ম্যাথমেটিক্যাল অপারেশন গুলোতে অনেক ফাস্ট হইতে হবে। ঠিক আছে? চোখে হচ্ছে ম্যাথ করে দিতে হবে। নাইলে ওই যে মানে ওই যে 9-10 এ যেভাবে লিখতাম, এইটা সমান, সমান এইটা সমান, সমান এত। এই সমান, সমান এই এত, 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 এত। এই যে হচ্ছে আমার উত্তর বাইর হলো। এই উত্তর দিতে পারে নাও। অতটুকু দেখবেন যে আপনাকে জায়গাও দেয় নাই। অতটুকু আপনাকে জায়গাও দিবে না। এইভাবে হচ্ছে ঐকিক নিয়ম করবেন এত বড়, বড় করে ওইটুকু জায়গাও হয়তো আপনি পাবেন না। এখন তো জায়গাও ফিক্স করে দেয়। তাই না? তাহলে এই জিনিসগুলো খুবই ইম্পোর্টেন্ট। আপনার সার্টেন পরিমাণ জায়গার ভিতরে আপনার ফুল একটা ম্যাথ কমপ্লিট করে দিয়ে আসা। মানে যত কম জায়গা লাগানো যায় এবং ম্যাথের অপারেশন যত ফাস্ট করা যায়। এই জিনিসগুলো যদি না করতে পারেন, ম্যাথ পারবেন, ওইটুক জায়গার ভিতরে পারবেন না, ওইটুক সময়ের ভিতরে পারবেন না। ঠিক আছে? আপনাদের প্রচুর পরিমাণে মডেল টেস্ট দিতে হবে, এক্সাম দিতে হবে। অবসর সময় হইতেছে হচ্ছে রিল ভিডিও না দেখে ইংলিশ মুভি সিরিজ যেটা এখন আপনারা দেখবেন না ভুলেও। টোবাইল ফোন যতটা সম্ভব স্ক্রিন টাইম একদম 0 তে নিয়ে আসেন। মোবাইল ফোনটা হাতে নিবেন শুধুমাত্র ধরেন যে হচ্ছে আপনি যদি কোনো অনলাইনে কোচিং এ ভর্তি থাকেন সেক্ষেত্রে। আমাদের এখানে ভর্তি হইতে পারেন, অন্য জায়গায় ভর্তি হইতে পারেন। শুধুমাত্র সেই সব ক্ষেত্রে আপনি মোবাইল ফোনটা হাতে নিবেন। মোবাইল ফোন হাতে নেয়া টেলিগ্রামে ঢুকতে গিয়ে ফেসবুকে ঢুকে যাবেন না। এজন্য কি করি আমরা ফেসবুকে কোনো গ্রুপই খুলি না। আজ পর্যন্ত খুলি না। ইনশাআল্লাহ কখনো খুলবও না ফেসবুকে কোনো সার্টেন স্টাডি গ্রুপ। সব স্টাডি গ্রুপ টেলিগ্রামে মোবাইলটা হাতে নিবেন। সব অ্যাপ হইতেছে কি একদম হইতেছে স্লিপ মোড এ দিয়ে রাখবেন। আপনার একটা অ্যাপ খালি চলবে সেটা কি টেলিগ্রাম। টেলিগ্রামে ঢুকবেন। টেলিগ্রামে আর কোনো তো বিনোদন নাই। কোনো রিল দেখার সুযোগ নাই। কোনো চ্যাটিং করার সুযোগ নাই। ঠিক আছে? কোনো হচ্ছে হলো গিয়া মর্জিনা, হ্যাঁ? কোনো হইতেছে সালেহা হইতেছে আপনাদেরকে সুমাইয়া কেউ আপনাকে মেসেজ দিচ্ছে না। একদম হইতেছে ঢুকবেন, পড়াশোনা করবেন, বের হয়ে যাবেন। অন্য কোনো আলাপ নাই। তাই না? মোবাইল ফোনে যতটা সময় স্ক্রিন টাইম কমায় দেন। স্ক্রিন টাইম এর জন্য যে আপনার ফোকাসটা সরে যাচ্ছে কেন? যত বেশি স্ক্রিন টাইম তত বেশি হচ্ছে ধরেন যে ফোকাসটা হচ্ছে ডিস্টার্ব হয়। আগামী ১৪-১৫ দিন যতটা সম্ভব স্ক্রিন টাইম একদম 0 লেভেলে নিয়ে আসেন। ঠিক আছে? এবং হচ্ছে আপনাদেরকে কি করতে হবে? ভালো পরীক্ষার্থী আপনি অনেক জানেন, অনেক বুঝেন, ডাজন্ট ম্যাটার। আপনি ভালো পরীক্ষার্থী না, ভালো এক্সাম দেন না, আপনারে কেউ গুনবে না। টিচার এবং আপনার ভিতরে যোগসূত্র কোনটা? আপনার এই লিখিত পরীক্ষার খাতা। সো আমি বারবার করে বলি ভাই, আপনি খারাপ পারেন, আপনি স্টুডেন্ট খারাপ ছিলেন ছোটবেলায়। আপনি এসএসসি, এইচএসসি তে কম জিপিএ পাইছেন। ভার্সিটিতে হইতেছে আপনার সিজিপিএ 3 এর নিচে। কোন সমস্যা নাই। আপনি যদি ভালো পরীক্ষার্থী হন, আপনি ভাই এমনি হচ্ছে চাকরি পাবেন। ঠিক আছে? সো যেটা বলতেছিলাম আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিং টা কি ১০০ মার্ক ফ্রি হ্যান্ড রাইটিং ১০০ লাগবে এগুলো, হ্যাঁ? সো আপনার গ্রামাটিক্যাল অ্যাকুরেসি হচ্ছে কিছুটা লাগবে। গ্রামাটিক্যাল অ্যাকুরেসি এর ক্ষেত্রে আমাদের অল্প কিছু জায়গাতেই ভুল হয়। লাইক হচ্ছে আপনাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এ গিয়েই ভুল হচ্ছে। মেক্সিমাম মানুষজনের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টই ভুল করে। আর কিছু মানুষ হইতেছে রাইট ফর্ম অফ ভার্ব টেন্স এগুলোতে ভুল করে। এই ২ টা বেসিক জিনিস নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে হবে। আর এছাড়া হইতেছে আপনাদের আ কিছু সার্টেন জিনিস নিয়ে কাজ করা লাগবে যেটাকে আমি বলি গ্রামাটিক্যাল রেঞ্জ বাড়ানো ভাই। আপনি লিখতে পারেন ঠিক আছে। কিন্তু আপনি এই কয়েকদিনে প্র্যাকটিস করবেন কি জানেন? আপনি হচ্ছে কন্ডিশনাল দিয়ে লেখার প্র্যাকটিস করবেন। যে ইফ এরকম হইলে ঐরকম। হ্যাঁ? এরপর মনে করেন যে হইতেছে হচ্ছে আমাদের সার্টেন কিছু টাইপ আছে। যেমন মনে করেন যে নান্দলেস এই টাইপের একটা দিয়ে হচ্ছে শুরু করা। ঠিক আছে? বা ধরেন যে হচ্ছে হলো গিয়ে আপনার হইতেছে ওই যে সিম্পল সেন্টেন্স মনে করেন যে অনেকে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কিন্তু অ্যাকচুয়ালি ঐরকম না। সিম্পল সেন্টেন্স মানে কি? আপনার হইতেছে আ আ বিইং আ নেইবার অফ ইন্ডিয়া, হ্যাঁ? মানে আপনার হচ্ছে ইন্ডিয়ার একজন প্রতিবেশী হওয়া। সো আপনি চাইলে লিখতে পারেন যে বাংলাদেশ
বাংলাদেশ ইজ নিয়ার ইন্ডিয়া বা বাংলাদেশ ইজ বিসাইড ইন্ডিয়া। সো ইন্ডিয়া হ্যাজ ইনফ্লুয়েন্স, ইন্ডিয়া ওয়ান্টস টু, মানে আমাদের হইতেছে ইনফ্লুয়েন্স হচ্ছে করতেছে। এরকম কিছু একটা খুবই বিশ্রী ইংলিশে লিখতেন, তাই না? ওইটার জায়গায় হইতেছে আপনি মনে করেন যে ২ টা সেন্টেন্সকে এক করে দিলেন। বিইং আ নেইবার অফ আ বিইং আ নেইবার অফ ইন্ডিয়া, হ্যাঁ? বাংলাদেশ ইজ বিইং ইনফ্লুয়েন্সড আ লট ওভার দ্যা ইয়ার্স। এইভাবে করে যখন আপনি লিখবেন, আপনি কিন্তু ওই যে সেম কথাই মানুষ লিখছে। কিন্তু আপনার সেন্টেন্স মেকিং কিন্তু অন্যরকম। সো সিম্পল সেন্টেন্স ডাজন্ট মিন যে ছোট্ট এই যে আমার ৩ টা ওয়ার্ড ৪ টা ওয়ার্ডের সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স মিনস এই টাইপের সেন্টেন্স লেখা। ঠিক আছে? এরপরে কমপ্লেক্স সেন্টেন্স লেখা। যে কমপ্লেক্স সেন্টেন্স হইতেছে হচ্ছে আমাদের এমবেডেড কিভাবে করে কোয়েশ্চেন। ঠিক আছে? যেমন দ্যাট, হোয়াট এগুলাতে যে সবসময় যে খালি আপনার কোয়েশ্চেন করে তা না। দ্যাট, হোয়াট দিয়ে তো আমরা সেন্টেন্সও কানেক্ট করি। হ্যাঁ? সো এইভাবে হইতেছে আপনার কমপ্লেক্স সেন্টেন্স লেখা কিভাবে? আমি কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে অত বেশি না। কম্পাউন্ড সেন্টেন্স চাইলে লিখতে পারেন না। আমার কাছে মনে হয় কম্পাউন্ড সেন্টেন্স লিটারেলি হইতেছে একটা সোজা সিম্পল সেন্টেন্সটা অনেক বড় করে ফেলে এবং বুঝতে অনেক কষ্ট লাগে। সো কম্পাউন্ড সেন্টেন্স এর আমি খুব বড় কোনো আসলে না, ফ্যান না। আমি সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্স এ এবং এই টাইপের সিম্পল সেন্টেন্স, নট হইতেছে হচ্ছে I eat rice এই টাইপের সিম্পল সেন্টেন্স না, হ্যাঁ? একটু ধরেন যে হচ্ছে এই টাইপের সিম্পল সেন্টেন্স যেখানে হচ্ছে being দিয়ে, in spite of, ঠিক আছে? despite, হ্যাঁ? এই টাইপের ওয়ার্ড দিয়ে যখন আপনারা লিখতেছেন, তো এই জিনিসগুলা মানে আপনার বেসিক যে সেন্টেন্স মেকিং এগুলো আপনাদের একটু ইমপ্রুভ করতে হবে। অর্থাৎ হচ্ছে একই কথা ৫ ভাবে বা ৬ ভাবে ইংলিশে বলা যায়। আপনি যদি ওই যে ঐরকম হইতেছে একদম হচ্ছে নরমাল 5-6 এর বাচ্চাদের মতো ইংলিশ লেখেন, এটা তো আসলে একটা ফার্স্ট ক্লাস অফিসার কাছ থেকে আশা করা যায় না। সো ওই যে সার্টিন যে মানে সেন্টেন্স এর যে আছে, যে আমার হইতেছে একটু ভালো মানে লিঙ্কার্স ইউজ করে, এটা হচ্ছে আমি সামনে আসবো, হ্যাঁ? এইভাবে করে যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন যে হচ্ছে লেখার মানে কোয়ালিটি অনেক বেড়ে যায়। আপনি জানেন, এমন না যে জিনিস জানেন না। এই জিনিস হইতেছে প্রিলিতে আপনি উত্তর করে দিয়ে আসছেন। গ্রামাটিক্যালি এই উত্তরগুলা পারছেন। তো ঝামেলা কোন জায়গায় হইতেছে? আমি এগুলা কখনো নিজের থেকে লেখার চেষ্টা করি নাই। আমি প্রিলিতে আসছে প্রিলির কোয়েশ্চেন সলভ করছি। আপনি যদি নিজে লেখার চেষ্টা করেন আপনি পারবেন। সব পড়ার দরকার নেই। এট লিস্ট হচ্ছে হলো গা আমি হয়তো ১৫-২০ টা হচ্ছে দিলাম যে এই টাইপের সেন্টেন্স পড়েন ভাই। ওখান থেকে হয়তো হচ্ছে আপনি ৫ টা আয়ত্ত করেন, ৫ ভাবে হচ্ছে উত্তরটা লিখতে পারবেন, তাই না? এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা মানুষ বুঝে না। এরপরে কি আমাদের ইমপ্রেসিভ ভোকাবুলারি লাগবে। আমি বলতেছি না একদম হইতেছে একদম সব মুখস্থ-টুখস্থ করে ১৫০০ ভোকাবুলারি ২০০০ ভোকাবুলারি একদম ফাটায় ফেলতে হবে। ঠিক আছে? আমি একটু দেখাই। আমি আমি কি চাইতেছি? আমি চাইতেছি আ কই আছে এটা? যেমন ধরেন যে এভয়েড পুর ভোকাব, এই যে আমার একটা আছে যে আমি আজকের পর থেকে ভাই গুড নামের কোনো ওয়ার্ড আমি ইউজ করব না। দিস ইজ আ গুড ডিসিশন। দিস ইজ হচ্ছে গুড আ গুড স্টেপ। এই টাইপের গুড আমার লাইফ থেকে নাই। ব্যাড আমার লাইফ থেকে নাই। আজকের পর থেকে গুড এর জায়গায় আমি এক্সিলেন্ট দিয়ে এটাকে রিপ্লেস করব। আউটস্ট্যান্ডিং দিয়ে রিপ্লেস করব। বেনিফিশিয়াল, আমাদের জন্য এটা ভালো। তাইলে এটা আমাদের জন্য কি বেনিফিশিয়াল। ইট ইস গুড ফর আস বলব না। এক্সেলেন্ট ডিসিশন, সুপারব ডিসিশন, আউটস্ট্যান্ডিং মুভ। ঠিক আছে? এরপরে হচ্ছে মানে স্প্লেন্ডিড ইনিশিয়েটিভ। এই টাইপের ওয়ার্ড আমরা ইউজ করব। কেন আমরা হুদাই গুড এর ভিতরে আটকায় থাকবো? ব্যাড এর বদলে আমরা হইতেছে হরিবল, অফুল, ড্রেডফুল, অবনক্সিয়াস, হ্যাঁ? এই আনপ্লিজেন্ট এই টাইপের ওয়ার্ড আমরা ইউজ করব। ঠিক আছে? এরপরে ধরেন যে হইতেছে আমাদের এইটা হচ্ছে হলো গিয়ে আপনার বিগ স্টেপ। কেন বিগ স্টেপ ভাই? জাইগান্টিক স্টেপ, ইনরমাস স্টেপ। ঠিক আছে? এইটার এইটার গুরুত্ব কেমন? এটার গুরুত্ব হচ্ছে হলো গিয়ে আমাদের ইমেন্স। ঠিক আছে? মানে এই টাইপের ওয়ার্ড দিয়ে যদি আমরা রিপ্লেস করতে পারি ভাই, তাহলে মাথা নষ্ট আপনার লেখালেখি হয়। হ্যাঁ? মানে আমি এই জিনিসগুলা বলতেছি। আমি আহামরি কিছু না। আমার ৭ পেজের একটা জিনিস, ৭ পেজের ভিতরে আপনার ওয়ার্ড মুখস্থ করা লাগবে কোনটা? এইটুক। হয়তো হচ্ছে আমার হাতে যদি আমি গুনি ১০০ টার মতো ওয়ার্ড হবে কিনা সন্দেহ। ঠিক আছে? সো এই টাইপের যেমন মনে করেন যে কম, ঠিক আছে? সো লেস অ্যামাউন্ট এই টাইপের জায়গায় আমি কি লিখবো? আমি সাবস্টেনশিয়াল, মানে আমাদের হইতেছে গুরুত্বপূর্ণ জায়গায় আমি কি লিখবো? সিগনিফিক্যান্ট, হ্যাঁ? সাবস্টেনশিয়াল এই টাইপের ওয়ার্ড গুলোতে আমরা রিপ্লেস করব যে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। তো সাবস্টেনশিয়াল ইমপ্রুভমেন্ট আমাদের যে এতটুকু উন্নতি হইছে। তাই না? মানে এই জিনিসগুলা কিন্তু খুবই ইজি, হ্যাঁ? খুবই ইজি, খুব বেশি আহামরি কিছু না। আপনার আধা বেলা যদি টাইম দেন এবং নিজে যদি এগুলা আপনারা হইতেছে যেমন হচ্ছে হলো গা মানে গেট, এলজিসি গ্র্যাজুয়েশন, সিকিউরড এলডিসি গ্র্যাজুয়েশন, অবটেইনড এলডিসি গ্র্যাজুয়েশন সমস্যা কি? তাই না? অ্যাকুয়ার এটা আমরা পাইছি, এটা আমরা সিকিউর করছি, রাইট? এইভাবে করে যদি আমরা উত্তর করি অনেক ভালো না? আমি বুঝতে পারছি কিনা বেসিকটা আশা করি হচ্ছে আমরা সবাই বুঝতে পারছি, রাইট? এইভাবে করে আমাদের কি এই ইমপ্রেসিভ ভোকাবুলারি ইউজ করতে হবে। টেকনিক্যাল ওয়ার্ড বলতে বুঝাইতেছি ওইটা আমাদের ওই সাবজেক্ট ভিত্তিক যে নলেজ গুলো ওটার সাথে আপনার চলে যাবে। লাইক হচ্ছে আমি অর্থনীতি বিষয়ক যখন জিনিসপাতি পড়বো, অটোমেটিক্যালি ওখান থেকে কিছু টেকনিক্যাল ওয়ার্ড আমার মাথার ভিতরে চলে আসবে। ওটা আলাদা করে আমাদের আ দরকার নেই। হ্যাঁ? আমাদের সায়েন্টিফিক জিনিসপাতি, আইসিটি রিলেটেড জিনিসপাতি, পরিবেশ রিলেটেড জিনিসপাতি। ঠিক আছে? তো পরিবেশের ইংরেজি যে হচ্ছে আপনার এনভায়রনমেন্ট।
ঠিক আছে? মানে আপনার হইতেছে আবহাওয়া যে হইতেছে হচ্ছে আমাদের ক্লাইমেট, এই টাইপের যে জিনিসগুলো আমাদের হইতেছে ধরেন যে হইতেছে হচ্ছে আমাদের প্রশমন, হ্যাঁ? দুর্যোগ প্রশমন। সো এখানে যে আমাদের মিটিগেশন, এই টাইপের যে ওয়ার্ড গুলো, এই টাইপের ওয়ার্ড গুলো যদি না জানি তাহলে হচ্ছে আমাদের লেখাও ইমপ্রুভ হবে না। আর বিশেষ করে হইতেছে প্যাসেজ অথবা ধরেন যে হচ্ছে আমাদের ট্রান্সলেশন, প্যাসেজ আর ট্রান্সলেশনের টেকনিক্যাল ওয়ার্ড গুলোর সিনোনিম জানা খুবই জরুরি। ঠিক আছে? ঘুরায় ফিরায় প্যাঁচায় ট্যাঁচায় একটু লিখতে হয়। একদম হুবহু ওয়ার্ড বাই ওয়ার্ড যদি ট্রান্সলেশন করেন ভালো মার্ক পাবেন না। আবার হইতেছে প্যাসেজে যদি হুবহু হইতেছে হচ্ছে ওয়ার্ড তুলে দেন, সিনোনিম না দিয়ে সেক্ষেত্রে আপনি খারাপ একটা মার্ক পাবেন। নিজের ভাষায় লিখতে হবে, তাই না? তাইলে এই জায়গাগুলোতে টেকনিক্যাল ওয়ার্ডস আমার মোটামুটি ওই ফোকাসের ক্লাসগুলোতেই হয়তো মেক্সিমাম এখানে কভার হয়ে যাবে। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ কি দরকার? ইডিয়মস অ্যান্ড ফ্রেজও দরকার আছে ভাই। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ আহামরি না। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ হইতেছে আমি সব বইসা, বইসা পড়বো ওইরকম না। আপনার হয়তো এখানে কয়টা দিছি? আমি ৭০ টা মনে হয় দিছিলাম। তাই না? আমি ৭১ টা দিছিলাম, হ্যাঁ? মানে যে জিনিসগুলো হচ্ছে আপনাদের বেশি জরুরি। যেমন মনে করেন যে হইতেছে আমাদের হচ্ছে বাড়তেছে, অনেক বেশি পরিমাণে বাড়তেছে। ঠিক আছে? ইস রাইজিং ওই জায়গায় আমি কি দেব? ঠিক আছে? অন দ্য রাইজ বাই লিপস অ্যান্ড বাউন্ডস। ঠিক আছে? আমাদের হচ্ছে হলো গা উই হ্যাভ টু ফাইন্ড। ফাইন্ড এর বদলে কি দিব? লুক ইনটু আমরা একটু খুঁজতে হবে। তাই না? এরপরে ধরেন যে হইতেছে হচ্ছে বার্ন ক্যান্ডেল এট দ্য বোথ এন্ডস যে হচ্ছে হলো গা আমরা বাজে, বাজে ডিসিশন নেওয়া। হ্যাঁ? সো এরপরে ধরেন যে এট লগারহেডস মানে হইতেছে কোন ২ টা দেশের ভিতর শত্রুতা বা পলিটিক্যালি কোন ২ টা দলের ভিতর কি শত্রুতা। শত্রুতার জায়গায় হইতেছে হলো গা আপনার সম্পর্ক ভালো না। সে জায়গায় আমরা কি লিখবো? এট লগারহেডস লিখবো। ঠিক আছে? এরপর ধরেন যে হচ্ছে হলো গিয়ে আমাদের এইটা ভুলে যেতে হবে। হ্যাঁ? আগে যা হইছে, হইছে বাদ দাও। ওই জায়গায় আমরা কি লিখবো? বুরি দ্য হ্যাচেট। এই টাইপের যে হচ্ছে কিছু মানে খুবই কমন টাইপের যেগুলো আমরা খুবই মানে এগুলো আমরা পড়ে আসছি, প্রিতে আসলে সবাই পারি। যে আমার আল্টিমেটলি কিছুই হয় নাই। হ্যাঁ? আমরা যেখানে ছিলাম ওইখানেই ঘুরে ফিরে আসছি। আল্টিমেটলি কোন লাভই হয় নাই। আমি কি লিখবো? ব্যাক টু স্কোয়ার ওয়ান। এই জিনিসটা মানে আমরা জানি কিন্তু আজ পর্যন্ত আমরা কখনো লেখায় লিখি নাই। তাই না? তাহলে এইভাবে করে কিন্তু আপনাদেরকে এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজ কিন্তু ইউজ করা ভাই শিখতে হবে। ঠিক আছে? এবং ফাইনালি হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস। এটা হইতেছে আমি মনে করি যে আপনারা টিচারের চোখে যতটা সম্ভব আপনি করবেন এইটার উপরে কিছু নাই। হ্যাঁ? মানে লিঙ্কিং ওয়ার্ডস হইতেছে যে পরিমাণে মানে টিচার বুঝবেই না যে আপনি লিঙ্কিং ওয়ার্ডস এ এত খেলা খেলে ফেলছেন। ঠিক আছে? এটা কই রাখছিলাম? আচ্ছা লিঙ্কিং ওয়ার্ডস হইতেছে এই মুহূর্তে হইতেছে আমার হাতে নাই। বাট পারা যাবে। না। এই মুহূর্তে হচ্ছে আমার পিসিতে হয়তো নাই। বাট ওই লিঙ্কিং ওয়ার্ডস কি? লিঙ্কিং ওয়ার্ডস হইতেছে হচ্ছে হলো আপনার যেটা বললাম nonetheless, এরপর ধরেন যে হচ্ছে afterwards, এরপর ধরেন যে হইতেছে হচ্ছে আমাদের moreover, however, এই টাইপের যে ওয়ার্ড গুলো আমরা কি করি না? এই টাইপের ওয়ার্ড গুলো কিন্তু আমরা ইউজ করি না। আমরা ২ টা সেন্টেন্স লিখবো। আমার এই জিনিসটা হইতেছে moreover আমাদের এই জিনিসটার দিকেও লক্ষ্য রাখা জরুরি। ঠিক আছে? আমাদের এই জিনিসটা হইছে এইটা আমাদের হচ্ছে হলো দেশের হইতেছে আমাদের হইতেছে অর্থনীতির আকার বাড়তেছে। ইন কন্ট্রাস্ট আমাদের হচ্ছে ইনফ্লেশনও বাড়তেছে। এই টাইপের যে জিনিসগুলো যে আমার হইতেছে কখনো বৈপরীত্য লাগবে, কখনো হচ্ছে তথ্য এড করা লাগবে, কখনো কনক্লুশন টানা লাগবে, কখনো তথ্য এড করা লাগবে। সো এই জায়গাগুলোতে আমাদের কি লাগে? প্রচুর পরিমাণে লিঙ্কার্স লাগে। লিঙ্কার্স গুলো কিন্তু আমাদের অর্নামেন্ট হিসেবে ইউজ করি। ঠিক আছে? যত বেশি আমরা লিঙ্কার্স ইউজ করব, টিচাররা পড়তে আমার ট্রান্সলেশন গুলা বুঝতেও সুবিধা হবে এবং টিচার কিন্তু একটা ভালো মার্কিং করবে আপনাকে। কারণ দেখতেছে যে ৮-১০ টা মানুষ এন্ড ঠিক আছে? এরপরে অর এই টাইপের লিঙ্কার্স ইউজ করে আপনি লেখেন মোরওভার, অ্যাডিশনালি। ঠিক আছে? আপনি লেখেন হচ্ছে ইন কনক্লুশন, আপনি লেখেন হচ্ছে ইন কন্ট্রাস্ট। তাই না? এই টাইপের ওয়ার্ড গুলো আপনাদের কিন্তু মানে টিচারের চোখ আকর্ষণ করতে বাধ্য। আর ফাইনালি হচ্ছে আপনাদের কি লাগবে? আপনার হচ্ছে প্রচুর পরিমাণে ব্রেইনস্টর্ম করা লাগবে। ব্রেইনস্টর্ম হচ্ছে বাসায় বসে বা যেখানেই হোক, বাসে বসে আছেন, চুপচাপ এক জায়গায় বসে আছেন, একদম চোখ-মুখ বন্ধ করে চিন্তা করবেন। একটা ফোকাস নিয়ে চিন্তা করবেন। হ্যাঁ? ওয়াশরুমে গেছেন। ওয়াশরুমে গেলে তো ৫-১০ মিনিট তো লাগে। ওই ১০ মিনিটের ভিতর চোখটা বন্ধ করে আপনি একটু চিন্তা ভাবনা করেন। এভাবে কি ব্রেইনস্টর্মিং করতে হবে। কারণ কি? আপনার ফোকাসটা লিখবো কি? আমরা ফোকাস কিন্তু বিসমিল্লাহ বলে লেখা শুরু করে দিব না। ফোকাস লেখার আগে একটা জিনিস ফোকাস আসছে, আমি কি, কি পয়েন্ট হচ্ছে সেখানে কভার করব। এগুলা কিন্তু ছোট করে এক জায়গায় হচ্ছে লিখবো। এরপরে আমি হচ্ছে লেখা শুরু করব। তখন দেখবেন যে হচ্ছে লেখার ভিতরে একটা মানে স্ট্রাকচার বজায় থাকে। নাইলে কি হয়? আমরা যে শুরু করছি কোন জায়গায় শেষ হবে আমরা জানি না। সো আমাদের হচ্ছে ফোকাসটা অত বেশি হইতেছে আহামরি লেভেলে যাইতে পারে না। তাই না? তো এই জায়গাতে আমাদের একটু কাজ করতে হবে। তো বিগত প্রশ্ন তো মোটামুটি আমাদের কিরকম আসে, রুরাল ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট এগুলা নিয়ে আসতেছে। ফোকাসের ক্ষেত্রে দেখবেন যে হচ্ছে এগুলো আসে। ফোকাসের ক্ষেত্রে আমি এফবিএস এর ফাইলটা দেখাবো আপনাদেরকে। এফবিএস কি, কি বিগত বছরে ফোকাস দিছে। আমি দেখাচ্ছি একটু পরে।
এরপরে ধরেন যে হচ্ছে হলো গিয়ে আমাদের এই যে পরিবেশ আসতেছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য এইটা সেইটা। সো ফোকাস রাইটিং এর ক্ষেত্রে আপনাদের করণীয় কি? ফোকাস রাইটিং হইতেছে ভূমিকা এবং উপসংহার। ফোকাস রাইটিং মানে কি? আপনি একটা সার্টেন টপিকে ফোকাস রেখে পুরো জিনিসটা লিখবেন। অর্থাৎ রচনা না। পদ্মা সেতু টাইপের রচনা না। আমাকে আসবে কি? আমাদের হইতেছে দক্ষিণবঙ্গের আ কি বলে? আমাদের যে কৃষির উন্নয়নে পদ্মা সেতুর ভূমিকা। এটা হচ্ছে ফোকাস রাইটিং। আর রচনা হচ্ছে কি? পদ্মা সেতুর ভূমিকা বা পদ্মা সেতু। আপনার ফোকাস রেটিংটা কি একটা সার্টেন জায়গাতে আপনাকে ফোকাস করে লিখতে বলছে। অর্থাৎ আপনি হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা বা সামাজিক ইয়াতে ভূমিকা। আপনি ঐখানের ভিতরে হচ্ছে দিন দুনিয়া টাইনা নিয়ে আসবেন। আমাদের কি হচ্ছে হলো গিয়ে পদ্মা সেতুর পিলার কয়টা এটা সেটা লিখে আসবেন। এগুলা কিন্তু ফোকাস রেটিং আনা যায় না। ফোকাস রেটিং এ ভূমিকা এবং উপসংহার খুবই সংক্ষিপ্ত হইতে হবে। আপনার আলোচনা থাকতে হবে, বিশ্লেষণ থাকতে হবে। ঠিক আছে? আপনার হাতের লেখা আদর্শ ভেদে হচ্ছে আপনাদের ৪ থেকে ৫ পৃষ্ঠা আমাদের হইতে পারে। বাট বর্তমানে আপনাদের ৪ পেজ মেক্সিমাম দেওয়া হয়। কোনো ক্ষেত্রে ৩ পেজ দেওয়া হয়। সো একটা সার্টেন জায়গার ভিতরে আমি আগে দেখে নিবো। আমি সরাসরি লেখা শুরু করব না। আমার এই ফোকাসের জন্য জায়গা কতটুকু বরাদ্দ সেটা আমি একটু দেখে নিবো। হ্যাঁ? বিগত সময়গুলোতে আমরা দেখতেছি কি একটা সার্টেন পেজের বাইরে তারা লিখতে দিচ্ছে না। সো আমি দেখে নিবো যে আমার কতটুকু হইতেছে লিখতে হবে। সো আমার ৩ পেজের বেশি লেখা যাবে না। সো ৩ পেজের ভিতরে আমি কোন টপিক গুলা কভার না করলেই না, সেই জিনিসগুলো আমি ছোট্ট করে এক সাইডে লিখে রাখলাম। আমার ৩০ সেকেন্ড সময় ব্যয় হইলো। লেখার সময় কিন্তু আমার আর আটকাইতে হবে না। বা লেখা থামায়া আমি কি করব, কি চিন্তা করব, কি পয়েন্ট দেওয়া যায়, এত কিছু কিন্তু আলোচনা মানে এত কিছু কিন্তু আপনার মাথার ভিতরে প্রেশার নেওয়া লাগে না। ঠিক আছে? আমাদের হইতেছে দ্রুত এবং পরিষ্কার হাতের লেখা লাগবে। শব্দচয়ন ভালো লাগবে। ঠিক আছে? আমার ভোকাবুলারি মোটামুটি লাগবে। ডাটা চার্ট কোটেশন নিয়ে অনেকে মারা যান। ডাটা চার্ট কোটেশন নিয়ে মারা যাওয়ার কিছু নাই। ডাটা চার্ট কোটেশন অল্প কিছু দিব। সেগুলো যদি হইতেছে আপনারা পারেন দিবেন, না পারলে হইতেছে বাদ দিবেন। ডাটা চার্ট কোটেশন এর থেকে আপনার যুক্তি, বিশ্লেষণ, লেখার স্টাইল ওইটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। আর ডাটা চার্ট কোটেশন মোটামুটি ওই যে অর্থনৈতিক সমীক্ষা থেকে সার্টেন কিছু ডাটা চার্ট কোটেশন দিলে ওগুলা দিয়ে আপনি মোটামুটি বাংলাদেশের যা কিছুই আসুক ফোকাস ওই কয়েকটা হচ্ছে ডাটা আপনি ঢুকাইতে পারবেন। ঠিক আছে? আর হইতেছে এই যে লিখিতের এই ৭০ লিখিতে এই যে আপনার ২ টা ফোকাস আপনি ৪০ মিনিট টাইম দিবেন। আর আর্গুমেন্টে হচ্ছে হলো ১৭-১৮ মিনিটের মতো টাইম লাগে। হ্যাঁ? ১৬ থেকে ১৮ মিনিটের মতো হচ্ছে আপনার টাইম দিতে বা ১৫ থেকে ১৬ মিনিট আপনার টাইম দিতে। সো মোটামুটি এখানে ১ ঘন্টার ভিতরে পুরো জিনিসটা হচ্ছে লিখতে হবে। আর এটা হচ্ছে আগের জিনিস। এখন হইতেছে যদি আপনাকে ফ্রি জায়গা দেয় তাহলে অবশ্যই ৪ ৪.৫ পেজ লেখার চেষ্টা করবেন। আর যদি ফ্রি পেজ না দেয় তাহলে হইতেছে ভাই আপনার কি যা দিছে তাই। অর্থাৎ যতটুকু জায়গা আছে অতটুকু কিন্তু ভরায় দিয়ে আসতে হবে। হ্যাঁ, আমার জায়গা দিছে হইতেছে ৩ পেজ। আপনি তো ১ম পেজ, ২য় পেজ এতটুকু লেখা ব্যাস আপনার ফোকাস শেষ। তাইলে কিন্তু আপনি খারাপ মার্ক পাবেন। আপনার কিন্তু পুরাটা এখানে ভরে দিয়ে আসতে হবে। ঠিক আছে? এবং শুরুতে এবং শেষে আপনি স্টার্টিং এ একটু ধরেন যে যেটা বললাম একটু আগে যে ভোকাবুলারি গুলো দেখালাম, এই টাইপের ভোকাবুলারি একটু ঢুকাই দিতে হবে। ঠিক আছে? এবং ফোকাসের লিস্ট এগুলার বাইরে কিছু আসে না। এগুলা আপনার চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমার হচ্ছে একটা ফোকাস রাইটিং এর ভিডিও ছিল। আ ওইটার ভিতরেই মোটামুটি আমি সব কভার করছি। বাট এত তো আসলে পড়ার সময় নাই। তো এফবিএস কি পছন্দ করে সেই জিনিসটাকে দেখতে হবে। আর্গুমেন্টের ক্ষেত্রেও আর্গুমেন্ট খুবই হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট টপিক থেকে আসে। আর্গুমেন্ট হইতেছে আপনার কমন পড়বেন আপনি ধরে রাখেন। আর্গুমেন্ট লিখতে হয় কি? আর্গুমেন্ট হইতেছে হচ্ছে আপনাদের ৪ টা প্যারায় লিখতে হয়। আমাদের হইতেছে একটা ইন্ট্রোডাকশন দিব। ইন্ট্রোডাকশন এর পরে হইতেছে হচ্ছে হলো গিয়ে আমি ১ম একটা বডি দিব। ১ম বডিতে ধরেন যে হচ্ছে আমি আলোচনা করলাম যে এইটার হচ্ছে ভালো দিক। ২য় বডিতে আমি আলোচনা করব এটার খারাপ দিক এবং ফাইনালি হইতেছে আমি একটা কনক্লুশন টানবো। এবং কনক্লুশনটা হবে কি? ডিপ্লোম্যাটিক কনক্লুশন হবে। হ্যাঁ? সো আমার মনে হয় ইয়েস আই এগ্রি এইটা। না, ইয়েস আই এগ্রি কিছু নাই। নট প্যারেন্টস রেদার চিলড্রেন শুড হ্যাভ দ্যা রাইট টু চুজ দেয়ার ক্যারিয়ার। ইয়েস আই এগ্রি চিলড্রেন শুড আ হ্যাজ দ্যা রাইট। আপনি হচ্ছে পুরা ফোকাসে লিখলেন যে চিলড্রেন এর কেন হচ্ছে রাইট না? আরে ভাই চিলড্রেন তো ঠিক আছে চিলড্রেনরাই হচ্ছে নিবে। কিন্তু চিলড্রেনদের ছোটবেলায় কি তারা চায় পাইলট হইতে, একটু বড় হইলে বলে যে হইতেছে আমি ক্রিকেটার হবো। একটা সার্টেন পর্যায়ে গিয়ে এই হবো, সেই হবো হওয়ার পরে আল্টিমেটলি কি করে বিসিএস পড়া শুরু করে। ঠিক আছে? সো আপনাদের হচ্ছে ক্যারিয়ার কে চুজ করে দিবে? ছোটবেলা থেকে যদি প্যারেন্টস এর একটা ভিশন থাকে যে আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এটা খারাপ কিছু না। একটা চিলড্রেনকে আল্টিমেটলি একটা ভালো রাস্তায় ধরে রাখতে এটা খুবই বেশি হেল্প করে। সো আপনি দিয়ে দিলেন, "ইয়েস আই এগ্রি।" চিলড্রেনের যা মন চায় তা করা উচিত। হ্যাঁ? তো চিলড্রেনের যা মন চায় তাই করে। চিলড্রেন হচ্ছে একসময় দেখা গেল কি নেশাখোর হয়ে গেল। তার জীবনের লক্ষ্য হচ্ছে নেশাখোর হওয়া। হইতে পারে না? সো obviously আপনার প্যারেন্টস দের অবশ্যই এখানে হচ্ছে নাক গলানো উচিত। আমাদের দেশ অত বেশি উন্নত দেশ না। সো চিলড্রেনদের ওরকম শিক্ষা-দীক্ষাও হয়তো আমরা ছোটবেলাতে দিতে পারি না। সো এই কারণে হইতেছে প্যারেন্টসরা যদি কোন নাক গলানো বন্ধ করে দেয়, তো পোলাপান যে কি হবে আপনি বুঝতেই পারতেছেন। সো ইয়েস আই এগ্রি আমার দেওয়া যাবে না। বলতে হবে হ্যাঁ, প্যারেন্টস দেরও একটা ভালো ভূমিকা আছে, চিলড্রেনদের নিজেদেরও থাকা উচিত। এটার ভিতরে একটা ব্যালেন্স থাকা উচিত। ঠিক আছে? এবং আমাদের এই ব্যালেন্সটা বজায় রেখে যদি পরস্পরের যদি মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়, তাহলে হচ্ছে সবচেয়ে ভালো হয়। এইভাবে ধরেন যে আনসার করা।
ঠিক আছে? এরপর ধরেন যে হচ্ছে হলো গিয়ে আমাদের কি নট কনজিউমার্স ম্যানুফ্যাকচারার্স আর মেইনলি ফর দ্যা এনভায়রনমেন্ট পলিউশন মানে পরিবেশ নষ্ট করতেছে কি ম্যানুফ্যাকচারাররা? হ্যাঁ, অবশ্যই ম্যানুফ্যাকচারাররা হইতেছে ধ্বংস করতেছে। একদম দিন দুনিয়া ধ্বংস হয়। আরে ভাই কনজিউমাররা যদি এই জিনিস খাওয়া বন্ধ করে দেয়, কনজিউমাররা যদি হইতেছে সিগারেট না খায়, ম্যানুফ্যাকচারারদের ঠেকা পড়ে যাবে সিগারেট বানাবে নিজের পকেটে টাকা নষ্ট কইরা। বা হইতেছে প্লাস্টিক পণ্য, কনজিউমার চায় প্লাস্টিক পণ্যে আসুক। কনজিউমার চায় প্লাস্টিকে র‍্যাপ করে আসুক। তাই না? নাইলে হচ্ছে ম্যানুফ্যাকচারার কি টাকা লাগছে? সে হইতেছে হচ্ছে আপনার ইয়া করবে, তাই না? সো কনজিউমারেরও দোষ আছে, ম্যানুফ্যাকচারারেরও দোষ আছে। ম্যানুফ্যাকচারাররাও হইতেছে হচ্ছে আমাদের কমার্শিয়াল এটা সেটা বিজ্ঞাপন-টিজ্ঞাপন দিয়া কনজিউমাররে হইতেছে আকৃষ্ট করে। আবার কনজিউমারের হচ্ছে স্বভাব খারাপ আছে, যেটাতে সস্তা পায় ওটাতেই যাবে। অর্থাৎ সাস্টেইনেবল চিন্তাভাবনা কনজিউমাররা কখনোই চিন্তাভাবনা সাস্টেইনেবল করতে হবে এইসব চিন্তাভাবনা কনজিউমারের মাঝেই আসে না। যেখানে কম দাম ওখানে মুখ দিবে। তাই না? সো এই যে বিষয়গুলো এগুলো নিয়ে আপনার আলোচনা করে ফাইনালি হইতেছে দোষ ২ পক্ষেরই আছে। ঠিক আছে? তবে কোন পক্ষে যদি বেশি দোষ দিতে হয়, সেইটা হচ্ছে কনজিউমারদের দিতে হবে। এইভাবে করে আপনি উত্তর দিতে পারেন। হ্যাঁ? যে দোষ ২ পক্ষেরই আছে। হ্যাঁ? বা ২ পক্ষেরই আসলে ভালো যুক্তি আছে। অর্থাৎ ২ পক্ষকেই আপনার মানে আপনি একটা সালিশ করতে বসছেন। ভুল, ওরে পচায় দিলেন। আর ও ভালো। হ্যাঁ? ওরে উঠাই দিলেন। তো যারে এতক্ষণ ধরে পচাইছেন সে তো কিছুক্ষণ পর আপনার মাথাটা বাড়ি দিবে। তাই না? সো কোন পক্ষরেই কিন্তু এজ আ ফার্স্ট ক্লাস অফিসার আপনি কিন্তু কোন পক্ষরেই খুশি করে দিবেন, কোন পক্ষরে খুব বেশি ভেজাল করে দিবেন এটা করতে হবে না। ২ সাইডে আপনার ব্যালেন্স রাখতে হবে। এবং আর্গুমেন্ট আমি মনে করি এটা পারফেক্ট এডিশন ব্যাংকিং পরীক্ষার ক্ষেত্রে এবং আপনার এখানে কি করতে হবে? আপনার এই লেখার ক্ষেত্রেও কিন্তু ওই ব্যালেন্সটা বজায় রাখতে হবে। বুঝতে পারছি কিনা? ঠিক আছে? তো এইভাবে করে কিন্তু আপনাদের আর্গুমেন্ট সাজাইতে হবে। এরপরে ধরেন যে প্যাসেজের ক্ষেত্রে কি? প্যাসেজের ক্ষেত্রে হচ্ছে আপনাদের এই ৪ থেকে ৬ টা প্রশ্ন যেটা থাকে আপনাদের ৬ টা প্রশ্ন থাকবে। আপনার ৩০ মার্ক থাকবে এবং আপনাদের হইতেছে ন্যূনতম ৩ বাক্যে উত্তর করতে হবে। টু দ্যা পয়েন্ট এটা সব জায়গায় আপনি টু দ্যা পয়েন্ট উত্তর করবেন কিন্তু প্যাসেজে আপনি টু দ্যা পয়েন্ট উত্তর করবেন না। প্যাসেজে আপনি হচ্ছে বাড়াবেন। টাইনা লম্বা করবেন। সো প্যাসেজ হইতেছে ভাই আমার এখানে একটা মাত্র ওয়ার্ড আছে এই রিলেটেড। আর কিচ্ছু নাই পুরা প্যাসেজে। আমি এটার কিভাবে হচ্ছে ৩ টা সেন্টেন্সে টানবো। সিস্টেম শিখাবো আপনারা কোন সমস্যা নাই। ঠিক আছে? ৩০ মার্কের জন্য আপনি মেক্সিমাম হচ্ছে ১৮ থেকে ২০ মিনিটের বেশি সময় নিবেন না। প্যাসেজ পড়তেও অনেক সময় নেয়। প্যাসেজ পইড়া টইড়া এত কিছু কাজ নাই। আগে উত্তর পড়বো, মানে আগে প্রশ্ন পড়বো। প্রশ্ন ৬ টা কি? ঠিক আছে? এবং ওই ৬ টা প্রশ্নের ভিতরে যে কিওয়ার্ড গুলো আছে, সেই কিওয়ার্ড গুলো মার্ক করব। মার্ক করে এরপর আমি প্যাসেজ পড়া শুরু করব যাতে করে আমি ধরতে পারি যে আমার এখানে এই জিনিসগুলো হইতেছে আমাদের দরকার। ঠিক আছে? আমি একটু পরে দেখাচ্ছি জিনিসটা। ট্রান্সলেশন, ট্রান্সলেশনের ক্ষেত্রে ব্যাংকিং অথবা টেক এই রিলেটেড জিনিসপাতি বেশি আসে। কোন ক্ষেত্রে হচ্ছে হলো গিয়ে আগে মুক্তিযুদ্ধ আসতো, মুক্তিযুদ্ধের চেতনা আসতো। এখন ধরেন যে জুলাই রেভলিউশন টাইপের কিছু একটা আসতে পারে। এই যে আপনার রিসেন্ট আলোচিত যে টপিক গুলো, সেই আলোচিত টপিক গুলো নিয়ে হচ্ছে আপনাদের পড়াশোনা করতে হবে এবং এগুলার হচ্ছে টেকনিক্যাল ওয়ার্ড গুলো জানতে হবে। তাহলে কিন্তু হচ্ছে আপনাদের ট্রান্সলেশনের দক্ষতা বাড়বে। ঠিক আছে? যেমন জুলাই রেভলিউশন, মাস আপরাইজিং, গণ অভ্যুত্থান। ঠিক আছে? গণ অভ্যুত্থান অন্য কোনো ইংলিশ কিন্তু ইয়া না। আপনি দিলেন যে হইতেছে হচ্ছে হলো গিয়া মাস মব বা হোয়াটএভার কিছু একটা দিলেন। এগুলো প্রত্যেকটা ভুল হবে। মাস আপরাইজিং গণ অভ্যুত্থান সবাই জেগে উঠেছে। তাই না? মানে একটা জিনিসের সৌন্দর্য আছে। যা মন চায় তা আমি ইংলিশ করে দিব। এইটা কিন্তু হচ্ছে হয় না। তো এই যে এই জিনিসগুলো আপনাদের মাথায় রেখে যদি আগাইতে পারেন, তো ১০ মার্কের ট্রান্সলেশন আমি এখানে খুব বেশি সময় দিতে বলব না। বাট এখানে কিছুটা টাইম দিলে আপনার ফোকাসেও কিন্তু অনেক উপকার হয়। ঠিক আছে? সো এইখানে কিন্তু হচ্ছে আপনার ১০ নম্বরের জন্য আপনি সর্বোচ্চ ৬ মিনিট এবং আমি সাজেস্ট করি ৪ মিনিটের ভিতরে যদি শেষ করতে পারেন ট্রান্সলেশন সবচেয়ে ভালো। কোনমতে রিডিং পড়ে যা বুঝছেন তাই লিখে দিয়ে আসবেন। ম্যাথমেটিক্যাল রিজনিং এইটা আমি পরে দেখাইতেছি। ম্যাথমেটিক্যাল রিজনিং এগুলা থেকে পড়ে লাভ নাই। আর এরপরে হচ্ছে আমাদের জেনারেল যে নলেজ সেগুলা এই জায়গাগুলো থেকে হচ্ছে দেখবেন যে বেশি করে কোয়েশ্চেন আসতেছে। হ্যাঁ? এবং হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে সাম্প্রতিক খেলাধুলা এগুলা থেকে কোয়েশ্চেন আসেই। বিশেষ করে এফবিএস এগুলা থেকে কোয়েশ্চেন করবেই। মেক্সিমাম দেখবেন যে সাম্প্রতিক এবং খেলাধুলা রিলেটেড। ঠিক আছে? আশা করি আজকে যেই কান্দায় ফেলছে এই টাইপের হচ্ছে হয়তো আ রিটেনে করবে না। রিটেনে দেখবেন যে হচ্ছে মোটামুটি ৮ ৮ টা প্লাস পারা যায় এরকম কোয়েশ্চেনই করবে। হ্যাঁ? জাতীয় বিষয়াবলী আমি বুঝে দিচ্ছি যে আপনার হচ্ছে জাতীয় বিভিন্ন দিবস হইতে পারে। জাতীয় ধরেন যে হচ্ছে হলো গিয়ে আমাদের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য হইতে পারে। এরকম অনেক কিছুই কিন্তু হচ্ছে আমাদের চলে আসতে পারে। পরিবেশ রিলেটেড কোয়েশ্চেন আসবেই। অর্থনীতি রিলেটেড কোয়েশ্চেন আসবে। বৈশ্বিক অর্থনীতি হইতে পারে। বৈশ্বিক অর্থনীতির ভেতরে হচ্ছে প্রতিষ্ঠান ভিত্তিক জিনিসপাতি বেশি আসবে। ঠিক আছে? বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক জিনিসপাতি বেশি আসে। রাইট? তাহলে এইভাবে করে আমাদের জেনারেল নলেজটা শেষ করতে হবে। এবং আপনি যদি বলেন যে ভাইয়া কত মার্ক সেফ? আমি বলব যে যেহেতু ১৫৫৪ টা পোস্ট আপনারা হয়তো আমার মনে হয় ১১৬, ১৮ এই রেঞ্জে হচ্ছে হয়তো কাট মার্ক হবে অর্থাৎ লাস্ট ১৫৫৪ তম যে ব্যক্তিটা হবে আমি ধরে নিতেছি সে হচ্ছে ১০০ ১৫-১৬ রেঞ্জে মার্ক পাবে। প্লাস হচ্ছে ভাইবা মোটামুটি একটা ডিসেন্ট ২০ মার্ক পেয়ে ভাইবা ১৩৬ হয়তো তার চাকরিটা হবে। আমি ধরে নিচ্ছি। এটাই যে হবে তা না। কোয়েশ্চেন কঠিন হতে পারে। ম্যাথ মাথা নষ্ট লেভেলের কঠিন হতে পারে। জিকে আপনি টাচ করতে পারবেন না এমন কোয়েশ্চেন হতে পারে। অনেক মার্ক কমতে পারে। আবার হচ্ছে ম্যাথও সোজা আসলো। ম্যাথও ৪ টা সবাই পারতেছে, ৩ টা সবাই পারতেছে। এরপরে হইতেছে হচ্ছে আপনাদের
ওই যে জিকেও হইতেছে এমন করলো যে সবাই পারতেছে, সেক্ষেত্রে এটা আরো বাড়তে পারে। আমি এভারেজ বলতেছি ১৫-১৬ এই লেভেলে হয়তো হবে। সো আপনার টার্গেট করা উচিত কত ভাই? আমি বলব যে আপনার ১২৫ টার্গেটে পড়াশোনা করা উচিত। ১২৫ পাইলে আপনার ভাইবা যত খারাপ হোক, দুনিয়া উল্টায় যাক, আপনার সাধারণত চাকরি মিস হয় না। ১২৫ টার্গেট আপনি পড়বেন, ১২৫ এর কাছাকাছিও যদি যান, ২০ এর উপরেও যদি যান, অনেক ক্ষেত্রে আপনার চাকরিটা মোটামুটি নিশ্চিত। খুব বেশি টেনশন করতে হয় না। এবং আপনি দেখবেন যে কাটমার্ক এরকমই থাকে। অফিসার জেনারেল, অফিসার ক্যাশ এগুলোর ক্ষেত্রে দেখবেন যে ১১২-১৩, ১০৮-১০, ১২-১৩ এই অফিসার ২১ এ দেখবেন যে কাটমার্ক লিক হয়েছিল। ওখানে লাস্ট ম্যান ছিল হচ্ছে ১১৪ পাইছিল। তাই না? এই রেঞ্জেই কিন্তু আপনার মেক্সিমাম চাকরিতে এই রেঞ্জেই কিন্তু আপনার মার্ক থাকে। ঠিক আছে? আর আপনি যদি মোটামুটি টপ লেভেলে যান, এখন সোনালী ব্যাংক মানে সোনালী ব্যাংক লাগবে। আমার আইসিবি লাগবে বা এরকম যদি আপনার এইটা আমার লাগবেই, সেক্ষেত্রে যে আপনার ফার্স্ট চয়েস পাইতে চান, তাইলে আমি মনে করি যে ১৩২-৩৩ যদি আপনি না পান, তাইলে কিন্তু হচ্ছে আপনাদের আসলে টাফ হয়ে যায়। ঠিক আছে? ১৩২-৩৩ আপনাদের পাইতে হবে ফার্স্ট চয়েস পাওয়ার জন্য। আপনার ফার্স্ট চয়েস যদি কৃষি ব্যাংক হয়, সেক্ষেত্রে আলাদা হিসাব। ঠিক আছে? আপনার ফার্স্ট চয়েস যদি আসলেই ফার্স্ট চয়েস হয়, সেক্ষেত্রে দেখবেন যে ১৩০ প্লাস হয়তো আপনার মার্ক আপনার লাগবে। ঠিক আছে? সো এই আরকি। সো মিনিমাম টার্গেট টু সেট আবারও বলি, আপনার ১২৫ মার্ক প্লাস হচ্ছে আপনার মিনিমাম টার্গেট সেট করা লাগবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন যে হচ্ছে আমাদের রিসেন্ট টাইমস এ আমাদের কোয়েশ্চেন এর প্যাটার্নটা কি? রিসেন্ট টাইমস এ আপনি যদি কোয়েশ্চেন এর প্যাটার্ন দেখেন, আপনাকে ক্যাশ অফিসারেরটা আগে দেখায়, যেহেতু এফবিএস কোয়েশ্চেন করছে আজকের। হ্যাঁ? আপনার কি আসতেছে? যে হইতেছে হচ্ছে হলো গিয়ে আমাদের এই যে কি রোল অফ এগ্রিকালচার ইন বাংলাদেশ ইকোনমি। আপনাদের ধরেন যে হচ্ছে এটা আসতে পারে যে বাংলাদেশ ইকোনমি হচ্ছে একটা রচনা, এগ্রিকালচার একটা রচনা। দ্যা রোল অফ এগ্রিকালচার ইন বাংলাদেশ ইকোনমি। সো এগ্রিকালচারের সাপেক্ষে বাংলাদেশের ইকোনমিকে আপনি ব্যাখ্যা করবেন। বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের প্রভাব। ঠিক আছে? মানে মোটামুটি প্রেডিক্টেবল জিনিসপাতি থেকে আসতেছে। ঠিক আছে? এরপরে দেখেন যে হচ্ছে এসও তে কি আসছিল? চীনের অফিসে গতবার। দ্যা রোল অফ মাইক্রো রেট ইন প্রপার্টি এলিভেশন। প্রপার্টি এলিভেশন সবাই লিখতে পারবে। কিন্তু যখন হচ্ছে আপনার রোল অফ মাইক্রো রেট বলে দিয়েছে, তখন কিন্তু সার্টেন আপনার মাইক্রো ক্রেডিট কি ভাবে হচ্ছে প্রপার্টি এলিভেট করতেছে, সেইটা নিয়ে হচ্ছে আপনার লিখতে হবে। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও তরুণ সমাজ। খুবই ইম্পোর্টেন্ট। তাই না? তাইলে ওইখান থেকেই কিন্তু কোয়েশ্চেন আসতেছে। রাইট? সো আমি যদি বলি যে ভাই আমাকে আরেকটু দেখায় দেন তো যে আসেটা কি? আমি বলব তাইলে আসেন আপনার সাথে আমি ফ্যাকাল্টি বেসড বসি। ফ্যাকাল্টি বেস যদি হচ্ছে হলো গিয়ে বসেন, তাইলে হইতেছে আপনাদের ফোকাস রাইটিং ফ্যাকাল্টি বেসড। হ্যাঁ? সো ফ্যাকাল্টি বেসড ফোকাস রাইটিং এ দেখেন এফবিএস কি দেয়? এফবিএস হচ্ছে বিগত বছরগুলোতে ২০১৭ সালে সোনালী ব্যাংকের পরীক্ষা দিছিল ইস্যু অফ গুড গভর্নেন্স ইন ব্যাংকিং। ঠিক আছে? এক্সপেরিয়েন্স অফ ইউর স্টুডেন্ট লাইফ এরকম হাকাও টাইপের জিনিসপাতি মাঝে মধ্যে চলে আসতে পারে। বাট আপনাকে বলছে কি? রিসেন্ট ইস্যুস, গ্লোবাল অ্যান্ড রিসেন্ট ইস্যুস এবং দেখেন এটা কি তারা মানছে কিনা? অবশ্যই মানছে। এর বাইরে যাওয়ার তাদের সুযোগ নাই। আপনি দেখেন গণতান্ত্রিক আন্দোলন রিসেন্ট ইস্যু কিনা? রোল অফ মাইক্রো ক্রেডিট ইন পভার্টি এলিভিয়েশন অবশ্যই রিসেন্ট ইস্যু, অবশ্যই বাংলাদেশ রিলেটেড ইস্যু। ফরেন রেমিটেন্স অবশ্যই হইতেছে হচ্ছে হলো গিয়ে রিসেন্ট ইস্যু। হ্যাঁ? এগুলো আজীবন ইম্পোর্টেন্ট। রোল অফ এগ্রিকালচার বাংলাদেশ এখন পর্যন্ত এগ্রিকালচারাল ইকোনমি, রাইট? সো অবভিয়াসলি এগুলো হচ্ছে ইস্যু। কিন্তু এক্সপেরিয়েন্স অফ ইউর স্টুডেন্ট লাইফ এই টাইপের জিনিস কিন্তু আপনার এখন আসবে না। ঠিক আছে? এরপরে যেমন রোল অফ অপরচুনিটি ডেমোক্রেসি অবশ্যই রিসেন্ট ইস্যুর ভিতর পড়ে এগুলা। জরুরি ইস্যুর ভিতরেই পড়ে। ঠিক আছে? কৃষি নির্ভর শিল্প যে দেখেন গুড গভর্নেন্স এ ২ বার আসছে। ব্যাংকিং সেক্টর হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট কিভাবে করে, ই-কমার্স এর ভবিষ্যৎ কি, ব্যাংকিং খাতে দাঁড়ালো সংকট, আনপ্ল্যান্ড আরবানাইজেশন, তাই না? এগুলো কিন্তু রিলেভেন্ট টপিক। কিন্তু আপনারা দেখবেন যে এজেন্ট ব্যাংকিং আপনার হয়তো এবার নাও আসতে পারে। এজেন্ট ব্যাংকিং আমাদের বর্তমানে খুব বেশি আলোচনায় আছে বিষয়টা তেমন না। এজেন্ট ব্যাংকিং অনেক ক্ষেত্রেই অনেক অর্থনীতিবিদই বলে যে এটা মোটামুটি আমাদের যে সম্ভাবনাটা ছিল, আমরা মোটামুটি এই সম্ভাবনা কিছুই কাজে লাগাইতে পারিনি। এটা মোটামুটি আমাদের একটা ফেইলিউর। অর্থাৎ এইটা নিয়ে খুব বেশি লাফালাফি এখন নাই। এটা বলে নতুন অনেক কিছু জিনিস এসে পড়ছে। এখন ফিনটেক এসে পড়ছে। হ্যাঁ? ফিন্যান্সিয়াল ইনক্লুশন এখন ফিনটেক এর পার্সপেক্টিভ এ লিখতে হইতে পারে। কারণ এখন হচ্ছে মোবাইলের সফটওয়্যার করোনার সময় বিশেষ করে আমরা টেকনোলজি গুলো মানে তখন আগে তো ম্যানুয়াল কাজ অনেক হতো। করোনার পরে কিন্তু ম্যানুয়াল কাজ অনেকটাই কমে গেছে। আমরা কিন্তু টেকনিক্যাল জিনিসপাতির উপর অনেক বেশি হইতেছে ঝুঁকে পড়ছি। এবং সেই জায়গা থেকে এখন কিন্তু কি ক্যাশলেস বাংলাদেশ, ফিনটেক, হ্যাঁ? আপনার প্রধান উপদেষ্টা পর্যন্ত হচ্ছে ক্যাশলেস করতেছে। টাকা ছাপানো অনেক খরচ। আমাদের ক্যাশলেস এর দিকে যাইতে হবে। প্রধান উপদেষ্টার মুখের কথা। তাই না? তাহলে এখন এজেন্ট ব্যাংকিং এন্ড ফিন্যান্সিয়াল ইনক্লুশন আসবে না। ফিনটেক অ্যান্ড ফিন্যান্সিয়াল ইনক্লুশন আসতে পারে। ক্যাশলেস বাংলাদেশ, ফিন্যান্সিয়াল ইনক্লুশন প্রতিষ্ঠায় ক্যাশলেস বাংলাদেশের ভূমিকা এটা আসতে পারে। বুঝতে পারছি বিষয়টা? ক্ষুদ্র মাঝারি শিল্প উন্নয়নে ব্যাংকের ভূমিকা। সো এই যে দেখছেন এই জিনিসগুলো মানে খুব বেশি আহামরি যে উল্টাপাল্টা জিনিস আছে তা না। এফবিএস মোটামুটি আপনার আমার আ নাগালের ভিতরেই কোয়েশ্চেন করবে। ঠিক আছে? এই যে আইবিএ যেমন চিপা-চাপা দিয়ে যেমন এই লাইফ অফ জব সিকার ইন বাংলাদেশ এগুলো ধরেন যে রিসেন্ট টপিক না। ঠিক আছে? ইনোভেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট হয়তো রিসেন্ট টপিক। সাইবার ক্রাইম রিসেন্ট টপিক। হ্যাঁ?
এগুলো আলোচনায় আছে। যেগুলো আলোচনা আছে সেগুলোই রিসেন্ট টপিক। এমন না যে ভাই এটা তো রিসেন্ট টপিক না, এমন তো কিছু শুনি নাই। না ভাই, কোন না কোন দিক দিয়ে আলোচনায় থাকতে হবে। ঠিক আছে? লাইন বাউন্ডারি এগ্রিমেন্ট এটা আসছে বাংলাদেশ ব্যাংকে, এবং বাংলাদেশে যতগুলো হচ্ছে আপনি ফোকাস রেটিং এর বই কিনবেন, আজকে বাজারে যান, এইটা হয়তো আপনি পাবেন ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট নিয়ে ফোকাস। কারণ কি, বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেল 2015 সালে আসছিল। সো যত ফোকাস রেটিং এর বই লিখতে হবে, এই জিনিসটা একটা ঢুকাই দিতেই হবে আমার। কিন্তু এটা কি রিসেন্ট ইস্যু? না, দরকার নাই এটা। ঠিক আছে? সো এই জিনিসগুলো আমার বুঝতে হবে যে রিসেন্ট ইস্যু কোনটা, চর্চিত বিষয় কোনটা, সেখান থেকে আসবে। এবং এফবিএস মোটামুটি আপনারা, আমি বলব যে একটু নিশ্চিতই থাকার জন্য, হ্যাঁ, উল্টাপাল্টা ফোকাস আমার মনে হয় না এফবিএস দিবে। ইতিহাসে খুব বেশি এরকম রেকর্ড নাই যে আউলা জাউলা এরকম ফরেন রেমিটেন্স, রোল অফ এগ্রিকালচার মোটামুটি পারার মতো জিনিসই দিছে। এবং মানে এইরকম মানে রিটেনের ক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল করছি, কম্বাইন হয়তো বিএসসির কোনো নির্দেশনা আছে যে এমন কোনো টপিক না দেওয়ার জন্য যেটাতে হচ্ছে ম্যাক্সিমাম পোলাপান লিখতে না পারে। হ্যাঁ? কারণ আল্টিমেটলি ব্যাংক চায় যে এই একটা মানে একটা হচ্ছে হলো এমপ্লয়ি আসুক যে মনে করেন যে লং টাইম হচ্ছে আমাকে সার্ভিস দিয়ে যাবে। ঠিক আছে? তো তার জন্য আমি হুদাই একটা কোয়েশ্চেন করে দিলাম। যার ফলে হইতেছে হচ্ছে হলো গিয়া অনেক মানে অনেক অ্যাসপিরেন্ট হয়তো হচ্ছে হলো গিয়া সে হাতের লেখা ভালো, নলেজ ও টুকটাক খারাপ না। কিন্তু উল্টা-পাল্টা ফোকাস আসার জন্য সে ওই স্পার অফ দ্য মোমেন্ট সে হইতেছে ওই পরিমাণ পারফরম্যান্স করতে পারে নাই। আমার ধারণা এই কারণে আমার মোটামুটি উল্টা-পাল্টা টাইপের ফোকাস কিন্তু আপনি রিসেন্ট টাইমস এ খুব বেশি দেখবেন না। মানে বিশেষ করে যেখানে ৮, ৯০০, ১০০০, ১২০০ এমপ্লয়ি নিচ্ছে, সেই ক্ষেত্রে আপনি উল্টা-পাল্টা টাইপের কোয়েশ্চেন খুবই কম দেখবেন। ঠিক আছে? এখন মোটামুটি এমন জিনিস লিখবে যে জিনিস নিয়ে সবাই ২ পেজ লিখতে পারে। ২ পেজ লিখতে পারবে না এমন কোন টপিক থেকে আমার দিবে বলে আমার বিশ্বাস হয় না। সো ওই জিনিসগুলারই হচ্ছে হলো গিয়ে আমাদের একটু ভালো মতো করে পড়তে হবে। তাহলে ভালো মতো পড়তে হবে কিভাবে? ১ম এ আমাদের কনসেপ্ট ডেভেলপ করতে হবে। কনসেপ্ট ডেভেলপ মানে কি, বাংলাদেশের ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ গুলা কি? আমাদের এইভাবে ধরে, ধরে পড়তে হবে। ব্যাংকিং খাতে এই চ্যালেঞ্জ গুলা রইছে। এই হচ্ছে ডাটা, এই তারল্য সংকট। ঠিক আছে? বাংলাদেশের আয় বৈষম্য, আয় বৈষম্য ইম্পোর্টেন্ট জিনিস। আমাদের জিনিস হক নিয়ে জানতে হবে। আমাদের যে টাস্ক ফোর্স হচ্ছে, কয়টা টাস্ক ফোর্স? ৩ টা টাস্ক ফোর্স গঠন হইছে। এর ভিতরে একটা আয় বৈষম্য রিলেটেড, হ্যাঁ? অর্থনৈতিক ইয়া তো হচ্ছে হলো গিয়ে আমাদের, যেমন মনে করেন যে আমাদের টপ 10% এর হাতে কতটুকু হচ্ছে হলো গিয়ে আপনাদের আছে, বা টপ আ মানে গরিবের ১০% হিস্সা আমাদের কতটুকু আছে। মানে একদম লিস্ট যে 10% আছে তাদের কি অবস্থা? মানে দেখেন আমাদের আয় বৈষম্য বাড়তেছে না। ১৯৭৩-৭৪ সালে টপ 10% ধনীর হাতে ২৮% সম্পদ ছিল। যেটা বর্তমানে মানে ৪১% সম্পদ। অর্থাৎ মনে করেন যে বাংলাদেশে ১৮ কোটি মানুষ। ১৮ কোটি মানুষের ভিতরে হইতেছে মোটামুটি ভালো পজিশন আছে, ধরেন যে মানে ১,৮০,০০,০০০ মানুষ। ১,৮০,০০,০০০ মানুষের হাতে ৪১% সম্পদ আছে। বাকি ৬০% সম্পদ আছে কার কার হাতে? এই যে বাকি যে ৯০% মানুষ আছে তাদের হাতে। তাই না? তো যে আয়ের যে হচ্ছে বিশাল বৈষম্য, বাট একদম হচ্ছে লিস্ট 10% যারা গরিব তাদের হাতে মাত্র ১% এর মতো এখন হচ্ছে সম্পদ আছে। তাই না? এই তথ্যগুলো যদি আপনি দিতে পারেন, হ্যাঁ? এই তথ্যগুলো দিয়ে যদি যুক্তিতর্ক দিতে পারেন, তাহলে কিন্তু খুবই ভালো। আপনাদের ধরেন যে হচ্ছে হলো ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের করণীয় বা ইয়ার ভিতরে সিএসআর নীতিমালা ২০০৮ এক্সাক্টলি এই জিনিসটা দিয়েছেন, বা সিএসআর নীতিমালা সংশোধিত ২০২২ এই কথাটার জন্য দেখবেন যে হচ্ছে আপনার মার্ক অনেক বেশি ভ্যারি করবে। ঠিক আছে? ওই যে দেখেন না ২৬-২৭ পায় ফোকাসে। পায় কেন? কারণ এই ওয়ার্ড গুলো তারা ইউস করে। ঠিক আছে? এগুলো না জানলে হবে না। মানে আপনার হচ্ছে ফোকাসের কনসেপ্ট লাগবে। ফোকাসের কনসেপ্টের পাশাপাশি কি লাগবে? ধরেন যে হচ্ছে হলো গিয়ে আমাদের সার্টেন, হ্যাঁ? সো এইখানে হচ্ছে আমাদের হচ্ছে এই জিনিসগুলো মাথা খাটাইতে হবে। যে কমার্শিয়াল ব্যাংক এরিয়া। সো আমরা ব্রেইনস্টর্মিং করব যে আমার কি লাগবে, শুরুতে ইন্ট্রোডাকশন দিব। কমার্শিয়াল ব্যাংক কি, কি সার্ভিস দেয় সেগুলা দিব। এবং ইকোনমিক সিগনিফিক্যান্স কি? ঠিক আছে? ইকোনমিক হচ্ছে সিগনিফিক্যান্স কি, কি সেগুলো আমার দিতে হবে। সাস্টেইনেবল গ্রোথ, আমাদের কি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। তো সাস্টেইনেবল গ্রোথ তৈরি করতে হলে আমাদের ইকোনমিক ভূমিকা কি ব্যাংকের? হ্যাঁ, ব্যাংক হইতেছে হচ্ছে হলো গিয়ে আমাদের কি, কি সেক্টর আমাদের উন্নত করছে। মানে আমাদের পোভার্টি এলিভিয়েট করছে ব্যাংক। আমাদের হইতেছে হচ্ছে কৃষি ক্ষেত্রে হচ্ছে আমাদের উন্নয়ন করছে। এছাড়া অনেক, অনেক জিনিসগুলো হচ্ছে আমাদের উন্নয়ন করছে। ঠিক আছে? তাইলে এই জিনিসগুলো আমরা লিখব। এরপর হচ্ছে ব্যাংকিং সেক্টরে হচ্ছে কারেন্ট চ্যালেঞ্জেস গুলা কি? এরপর হচ্ছে আমাদের কি, কি নেসেসারি রিফরমেশন লাগবে? ফাইনাল হচ্ছে একটা কনক্লুশন টানা। মানে এই যে ব্রেইনস্টর্মিং করে এই জিনিসগুলা হুট করে মাথার ভিতরে নিয়ে আসা। আমাদের কি বলল? যে আয় বৈষম্য দূরীকরণে ব্যাংকের ভূমিকা কি? ঠিক আছে? তাইলে হইতেছে আমাদের এখানে ইন্ট্রোডাকশন দিতে হবে। ইন্ট্রোডাকশন এর ভিতরে হইতেছে ইনইকুয়ালিটি কি এবং এটা কেন দূর করা জরুরি? এই রিলেটেড হচ্ছে একটা ইয়া থাকতে হবে। বাংলাদেশের আয় বৈষম্যের অবস্থা কি সেটা দিতে হবে। ব্যাংক কিভাবে আয় বৈষম্য দূর করতে পারে? যে আমার বলছে কি ব্যাংকের ভূমিকা। ব্যাংক কিভাবে আয় বৈষম্য দূর করতে পারে? ঠিক আছে? এবং হচ্ছে সেন্ট্রাল এবং কমার্শিয়াল ব্যাংক কিভাবে হচ্ছে হলো গিয়ে আপনাদের ইনকাম ইনিকুয়ালিটি হচ্ছে হলো গিয়ে আমাদের নিয়ে কাজ করতে পারে, এবং ফাইনালি হচ্ছে একটা কনক্লুশন টানা। মানে এই যে এটারে আমি বলতেছি ব্রেইনস্টর্মিং।
অর্থাৎ কি, কি জিনিস, কি, কি টপিক আমি কভার করব সেটা কিন্তু আমাদের শুরুতেই থাকা লাগবে। ঠিক আছে? এবং হচ্ছে আমার জানতে হবে যে ব্যাংকিং এবং ডেভেলপমেন্ট এইটা হইতেছে হচ্ছে আমাদের একটা টপিক। এই টপিকের ভিতর কি পড়তে হবে? এই টপিকের ভিতর এই যে টপিক গুলো আমাদের গ্রামীণ কর্মসংস্থানে অর্থনৈতিক ভূমিকা, কৃষি উন্নয়নে ব্যাংকের ভূমিকা, হ্যাঁ? এরপরে ব্লু ইকোনমি অফ বাংলাদেশ এগুলো হয়তো এখন অতটা ইম্পোর্টেন্ট না এখন। মানে আলোচনার ভিতরে নাই। ইকোনমি অফ বাংলাদেশ। ঠিক আছে? এরপরে হচ্ছে হলো গিয়ে আমাদের এনভায়রনমেন্ট রিলেটেড কি জিনিস পড়তে হবে? যে পরিবেশ রক্ষায় বাণিজ্যিক প্রতিষ্ঠানের দায়িত্ব আসছে, নারীর জীবন সংগ্রাম আসছে, বৈশ্বিক উষ্ণায়ন, গ্রিন ইকোনমি, ঠিক আছে? এরপর হচ্ছে হলো দ্যা নেসেসিটি অফ এনভায়রনমেন্ট কনজারভেশন, ঠিক আছে? COP26 সম্মেলন একবার আসছিল। তো আমাদের এইবার যেই COP বা এইবার যেই আমাদের এগুলো নিয়ে আমাদের জানতে হবে। তাই না? রিসেন্ট অ্যাফেয়ার্স এর ভিতর দেখেন তখন ব্রেক্সিট নিয়ে আসছিল, ল্যান্ড বাউন্ডারি নিয়ে আসছিল, ডেট নিয়ে আসছিল। রিসেন্ট কি আসলো? গণ অভ্যুত্থানে ছাত্র সমাজের ভূমিকা। হ্যাঁ? বা গণজাগরণে ছাত্র সমাজের ভূমিকা। সুবর্ণ জয়ন্তী এবং আমাদের প্রত্যাশা। এটা হচ্ছে কি ২০২১ সালে হইতেছে কোন একটা পরীক্ষা আসছিল। তাই না? তো এরকম হচ্ছে রিসেন্ট ইস্যুস নিয়ে কিন্তু আমাদের ভালো আইডিয়া রাখতে হবে। ঠিক আছে? এবং হচ্ছে এই যে ওয়েজ আর্নার্স এবং রেমিটেন্স কি, যে আমাদের চ্যালেঞ্জেস গুলা কি, নন রিসিভ বাংলাদেশি ওয়ার্কার। হ্যাঁ? এরপর এখান থেকে আসছে প্রবাসী আয়, আমাদের ওয়েজ আর্নার্স দের ভূমিকাটা কি? ঠিক আছে? ট্রেড অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এ সাধারণত পোশাক শিল্পই আসে, অন্য কিছু সাধারণত আসে না। এবং বাংলাদেশে অ্যাকচুয়ালি আল্টিমেটলি ব্যবসা বলতে পোশাক শিল্পই আসলে সবচেয়ে বড় ব্যবসা, তাই না? এবং এটাই আসলে আমাদের রেমিটেন্স এনে দিচ্ছে। এবং ছোটখাটো জিনিস নিয়ে ওরকম কোয়েশ্চেন করবে না যে লেদার-টেদার বা হচ্ছে আমাদের অনেক কিছুই আছে শ্রিম্প এগুলা ধরেন যে, বা ঔষধ এগুলো হচ্ছে অনেক বেশি ধরেন যে এগুলো না দিয়ে আপনার সরাসরি বলে দিবে এলডিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আমাদের ট্রেড এবং ম্যানুফ্যাকচারে কি, কি হচ্ছে আমাদের ইমপ্যাক্ট করতে পারে। ঐরকম আলাদা করে শ্রিম্প নিয়ে, হ্যাঁ, হোম টেক্স নিয়ে, ঔষধ নিয়ে ওরকম করে আলাদা রচনা দিবে না। লিখতে পারে না বেশিরভাগ মানুষ। ডেমোক্রেসি থেকে বারবার ঘুরে ফিরে একটাই আসে যে রোল অফ অপোজিশন টা কি? অথবা মানে গুড গভর্নেন্স এর প্রয়োজনীয়তা কি দেশের উন্নয়নে, এই টাইপের জিনিসপাতি আসে। তাই না? আর এছাড়া কিছু উল্টাপাল্টা টপিক আছে লাইক হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন এর টপিক চলে আসে। আশা করি এবার আসবে না। আরবানাইজেশন এ হচ্ছে একটা হইতে পারে যে আনপ্ল্যান্ড আরবানাইজেশন একটু বেসিক আলোচনা আমার রাখবে। কারণ এটা যে শুধুমাত্র আমাদের আসবে তা না। এটা আমাদের অনেকভাবেই আসতে পারে। কিরকম ভাবে আমি বলি, আমাদের এই জিনিসটা আসতে পারে আমাদের ট্রান্সলেশন এ আসতে পারে। হ্যাঁ? আমাদের হচ্ছে প্যাসেজে আসতে পারে। তাই না? তো আরবানাইজেশন হচ্ছে আমাদের জন্য পড়তে হবে। উইমেন আমাদের জন্য পড়তে হবে। উইমেন রিলেটেড বেসিক আলোচনা যে এমপাওয়ারমেন্ট একটা, এন্টারপ্রেনিউরশিপ কিভাবে করা যায়। এরপরে হচ্ছে জলবায়ুতে হচ্ছে নারীরা কি, কি হচ্ছে এরকম। আর কিছু আছে মিসেলেনিয়াস যেগুলো থেকে আসবে না। যেমন গ্রামীণ সংস্কৃতি, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সাফল্য, পরিবার, পরিকল্পনা এগুলা থেকে বর্তমানে আসবে না। ঠিক আছে? মোটামুটি এই কতগুলো টপিক ব্যাংকিং ইন বাংলাদেশ, ব্যাংকিং অ্যান্ড ডেভেলপমেন্ট এই টাইপের সার্টেন কিছু টপিক হচ্ছে আমাদের কভার করতে হবে। সার্টেন টপিক ধরে, ধরে এবং হচ্ছে এভাবে করে ব্রেইনস্টর্মিং যদি আমরা করতে পারি এই কয়েকদিন হোপফুলি একটা ভালো প্রিপারেশন হবে। খুব বেশি খারাপ প্রিপারেশন হবে না। মোটামুটি এক্সাম হলে লিখে দিয়ে আসার মতো হবে। ঠিক আছে? সো এই হইতেছে হচ্ছে আজকের আলোচনা। আপনাদের যদি কোন কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেন গুলো আমি এখন নিব। আপনারা চাইলে এটা লিখে নিতে পারেন। আমি বলে দিচ্ছি ওই যে ঘুরে ফিরে আপনার ব্যাংকিং, ঘুরে ফিরে হইতেছে এলডিসি গ্র্যাজুয়েশন, ঘুরে ফিরে অল্প একটা এনার্জি ক্রাইসিস, ঘুরে ফিরে এগুলাই আসবে। বর্তমানে ভূমিকম্প আলোচিত না? ভূমিকম্প রিলেটেড জিনিসপত্র আসতে পারে যে বাংলাদেশের ওই যে আনপ্ল্যান্ড আরবানাইজেশন সেটা কি ভূমিকম্পের সাথে রিলেটেড না? ঘুরে ফিরে কোয়েশ্চেন চলে আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করে জানান। আর আপনারা যদি কেউ রিটেন আমাদের সাথে প্রিপারেশন নিতে চান ১৪-১৫ দিন ভাই জীবন দেয়া পড়বো। কোন দিকে তাকাবো না। প্রতিদিন ক্লাস করব। প্রতিদিন হচ্ছে হলো গিয়ে করব। ৪-৫ টা মডেল টেস্ট দিব। পাঠায় ফেলবো। হ্যাঁ? তাইলে আমাদের সাথে আসতে পারেন। আমরা মোটামুটি গুছাই দিব। আপনার আলাদা করে ফোকাস কোত্থেকে পড়বো ভাইয়া, ফোকাসের কোন বইটা ভালো হবে ভাইয়া, কোন বই কিনা লাগবে ভাইয়া। ওই ফোকাসের একটা বই কিনতে ফোকাসের একটা বই, ম্যাথ রিটেনের একটা বই কিনতে যত টাকা লাগবে, ওই টাকাতে হচ্ছে আপনারা মোটামুটি আমাদের এখানে ভর্তি হয়ে যেতে পারবেন। ১৫৯৯ লেখা আছে। এটা আগামী কয়েকদিনের জন্য হয়তো ৯৯৯ করে রাখা হবে। হ্যাঁ? সো আশা করি আপনাদের যা, যা শিট লাগবে, কি পড়বো না পড়বো এত কিছু টেনশনের আপনাদের কোনো প্রয়োজন নাই। আপনারা মোটামুটি ভালো ব্যাকআপ দিতে পারবো আমরা। ঠিক আছে? মানে গত ইয়াতেও দিছি। গতবারও হচ্ছে আমাদের ৩৫ জন তো হচ্ছে আমাদেরকে বলছে ভাইয়া হইছে। আল্টিমেটলি সংখ্যাটা কত আমরা জানি না। আমাদের আগে অন্যান্য ব্যাচেরও স্টুডেন্ট আছে। তাদের সাথে ওরকম কথাও হয় না বা আমরা রোল রেখে দেই না।
যার ফলে আল্টিমেটলি হয়তো আমরা পাই নাই। বাট হইতে পারে তাদের অনেকেই হয়তো হইছে। বাট আমাদের কাছে লিস্টেড আছে হচ্ছে ৩৫ প্লাস। আর ওজিরতেও আমরা ওইরকম লিস্ট-টিস্ট রাখি না। আমরা ওরকম প্রফেশনাল না। এখন পর্যন্ত মনে হয় 42 বা 3 এরকম পাইছি। আরো বাড়বে। মোটামুটি আমাদের স্টুডেন্ট খারাপ ঠিক এরকম না। আমরা অত দিকে ইয়াও করি না। আমরা মোটামুটি যতটুকু পড়া দরকার পড়ানোতে ব্যস্ত থাকি। হ্যাঁ? সো হোপফুলি আগামী ১৪ দিন আপনাদেরকে মোটামুটি একটা ব্যাকআপ আমি দিতে পারব। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করেন, আমি কমেন্টগুলো নিচ্ছি।